আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে এই টার্গেট 50 প্রোগ্রামের আরেকটি লেকচারে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা আমাদের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রায় প্রতি বছর দেখা যায় এই অধ্যায় থেকে একটা সিকিউ কোশ্চেন এবং 3 থেকে 4টি কিন্তু এমসিকিউ কোশ্চেন এসে থাকে। আমরা এতটুকু এনশিওর করতে পারি, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ আমরা একটা সিকিউ এবং সাথে সাথে 3টার মতো এমসিকিউ আমরা এই ক্লাসের যে স্লাইডগুলো আছে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাব। আর এই স্লাইডগুলোতে আমি আরো এক্সট্রা অনেক কিছু লিখে রাখছি যে কিভাবে তুমি জিনিসগুলো কি করবে, আনসার করবে। সো সেই জিনিসগুলো তোমাদের সিকিউ যখন আনসার করবে তখন সেই জিনিসগুলোতে অনেক বেশি কাজে দিবে। আর প্রথম অধ্যায় যেহেতু একটু মুখস্থ নির্ভর পড়াশোনা বেশি, সো আমি সকলকে রিকোয়েস্ট করবো সবার আগে তোমার যে মেইন বইটা রয়েছে সেই মেইন বইটা অবশ্যই কি করবে, ফলো করবে। ওকে, মেইন বই যে বিভিন্ন ধরনের সাল রয়েছে বা মেইন বই যে বিভিন্ন ধরনের টপিকগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রা রিলেটেড যে সকল জিনিস রয়েছে সেগুলো অবশ্যই মেইন বই ফলো করবে। এবং তারপর হচ্ছে তোমরা যে তোমাদের যে রিলেটেড যে অন্যান্য যে বইগুলো আছে সহায়ক বই, সেগুলো তোমরা কি করতে পারো বলতো, ফলো করতে পারো আর কি। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে সবার আগে হচ্ছে আমরা এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো দেখে নিই। তাহলে দেখো আমাদের প্রথমে দেখো আমাদের এখানে 6টা টপিক রয়েছে। তাই দেখা যায় প্রত্যেকটা বছরে কোনো না কোনো বোর্ডে একটা না একটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। সো তুমি জানো না তোমার বোর্ডে কোনটা আসতে পারে, তো অবশ্যই কি করতে হবে, 6টা টপিকই ভালো মতো আমাদের পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে বেশিরভাগ কোশ্চেনে ক্রায়োসার্জারিটা অনেক বেশি ছিল। ঠিক আছে, সো ক্রায়োসার্জারিটা হচ্ছে এইবারের জন্য হচ্ছে প্রত্যেকটা বোর্ডে মোটামুটি একটু কম ইম্পর্টেন্ট, বা যেগুলো বোর্ডে আসে নাই সেগুলো বোর্ডে অবশ্যই দেখতে হবে ভালো মতো। বাট বাকি সবগুলো মোটামুটি প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো ভাবে আসছে আর কি। ঠিক আছে, বাট ক্রায়োসার্জারিটা অনেক বেশি বার আসছে, বেশি সংখ্যক বোর্ডে দেখলাম আসছে। সো এই হইতেছে জিনিস, বাট অবশ্যই পড়ে যেতে হবে, তাও পড়ে যেতে হবে আমাদের ক্রায়োসার্জারিগুলো সবকিছু কি করতে হবে বলতো, তাও একবার পড়ে যেতে হবে। তো এবার সবার আগে যদি আসি ভার্চুয়াল রিয়ালিটি থেকে, ভাই কি কি পড়বো, বেশি কিছু না ভাইয়া, 3টা জিনিস তোমরা ভার্চুয়াল রিয়ালিটি থেকে পড়বা। প্রথমে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির যে ব্যবহার ক্ষেত্রটা রয়েছে। ঠিক আছে, কোথায় কোথায় হচ্ছে আমরা এটাকে কি করতেছি, ব্যবহার করতেছি, সেই ব্যবহার ক্ষেত্রটা অবশ্যই আমাদের কি করতে হবে ভাইয়া, পড়তে হবে। তার সাথে সাথে এই ভার্চুয়াল রিয়ালিটির কিছু ইতিবাচক দিক রয়েছে এবং কিছু কি রয়েছে, নেতিবাচক দিক রয়েছে। সেই ইতিবাচক এবং যে নেতিবাচক দিক সমূহ রয়েছে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই কি করবো, একটু পড়ে নেব। ক্রায়োসার্জারিটা কি কি দেখবো, ক্রায়োসার্জারির প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কৌশল, কিভাবে ক্রায়োসার্জারিটা কাজ করতেছে। ঠিক আছে, কিভাবে আমরা কাজ করতেছি, প্লাস সাথে সাথে তার ব্যবহার যে ক্ষেত্র আছে সেই ব্যবহার ক্ষেত্রটা আমরা দেখবো। ঠিক আছে, বা প্রয়োগ ক্ষেত্রটা দেখবো। রোবোটিক্স কি, রোবোটিক্সের সেম জিনিস, সেটা আমরা কি দেখবো, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যে ব্যবহার ক্ষেত্রটা আছে, কোথায় কোথায় আমরা রোবোটিক্স ব্যবহার করতেছি, শিল্প ক্ষেত্রে বা কলকারখানায় কিভাবে ব্যবহার করতেছি সেই ব্যবহারটা দেখবো। এবার আসি বায়োমেট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক বেশি স্টার দিয়ে রাখো এই টপিকটা, বেশি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এখান থেকে। এই বায়োমেট্রিক্স এর যে জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো সেটা হচ্ছে মেইনলি তুলনা আসে আর কি। ঠিক আছে, তুলনার মধ্যে দেখবো সবচেয়ে বেশি সংখ্যক বার যে সকল জিনিসগুলো আসছে সেটার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট। ওকে, এই টপিকটা অনেক বেশি আসছে, ফিঙ্গারপ্রিন্ট। তারপর আমরা বলতে পারি হচ্ছে আইরিশ ও রেটিনা স্ক্যান। ঠিক আছে, আইরিশ ও কি রেটিনা স্ক্যান, এই যে জিনিসটা আছে এই জিনিসটাও কিন্তু আমাদের অনেকবার আসছে, আইরিশ রেটিনা স্ক্যান। তারপরে দেখবো হচ্ছে আমাদের কি হ্যান্ড জিওমেট্রি। ঠিক আছে, হ্যান্ড জিওমেট্রি, তাহলে হ্যান্ড জিওমেট্রি যেটা আছে সেই হ্যান্ড জিওমেট্রি অংশটুকু কিন্তু আমাদের অনেকবার আসছে আর কি। ঠিক আছে, সো মোটামুটি এইগুলোরই হচ্ছে দেখা গেছে ইয়া করে আসে আর কি। ঠিক আছে, সো এগুলো আমাদের কি করতে হবে ভাইয়া, এই যে জিনিসগুলো আমাদের ভালো মতো দেখতে হবে। সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ফেস রিকগনিশন। ঠিক আছে, ফেস রিকগনিশন, তাহলে ফেস রিকগনিশন মাঝে মধ্যে আসছে। আচ্ছা, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যদি কথা বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে মেইনলি ব্যবহার ক্ষেত্র, বিভিন্ন ধরনের ইনসুলিন তৈরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নতুন জাতের যে আমরা কি করতেছি, ধান টান উৎপাদন করতেছি। তো এইগুলোর জন্য আমাদের ইম্পর্টেন্ট। ন্যানো টেকনোলজির ক্ষেত্রেও কি দেখবো, ব্যবহার ক্ষেত্র, কোথায় কোথায় আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করতেছি বা ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু কথাবার্তা, এই হইতেছে আমাদের জিনিস। তো মোটামুটি এইগুলোই হইতেছে টপিক, এই কয়টাই হচ্ছে তোমাদের বইতে টপিক আছে। এইখান থেকে মেইনলি কি আসবে বলতো, আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু আসবে। তাহলে চলো আমরা আস্তে আস্তে একটা একটা করে যাই। তো প্রথমে আমাদের যে টপিক সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। দেখো এখানে আমি লিখে রাখছি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হচ্ছে একটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি একটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিস্টেম আর কি। ঠিক আছে, একটা কৃত্রিম একটা পরিবেশ যেখানে হচ্ছে কি কম্পিউটার আমরা বলতে পারি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে একটা কি করা হয়েছে, একটা
কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে মানুষ কি করবে, বাস্তবের মতো কি করবে, ফিল করা শুরু করবে। ওকে, সেই জিনিসটা হচ্ছে কি মেইনলি ভার্চুয়াল রিয়েলিটি। অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে সেটা তো অবশ্যই সিকিউর করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর ভার্চুয়াল রিয়েলিটি এই পরিবেশের সাথে, এই পরিবেশে তুমি যখন যাইতে চাইবা তখন অবশ্যই কিছু জিনিস লাগবে। ওই যে প্রথমে বললাম কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে এটাকে কি করেছে, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা হচ্ছে। তা হার্ডওয়্যার হিসেবে আমি বলতে পারি হচ্ছে HMD, খুবই গুরুত্বপূর্ণ, হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা হচ্ছে আমরা চশমা বা বিশেষ ধরনের হেলমেট বলতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের চশমা, হেডসেট রয়েছে, তারপর হচ্ছে পোশাক পরতে হবে, গ্লোভ পরতে হবে। তো এই সকল জিনিস পরে মেনলি আমাদের কি করা হয়, ওই সে কৃত্রিম পরিবেশ আমাদের নিয়ে যাওয়া হয় আর কি। ঠিক আছে, আর ওই জিনিসগুলোকে আমরা কি করি, একদম বাস্তবে, ঠিক আছে, বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো কি করি, একদম ফিল করা শুরু করি। এটা হচ্ছে মেইনলি ভার্চুয়াল রিয়ালিটি। সো এই জিনিসগুলো একটু দেখবা। তারপর আমরা যদি একটু করে দেখি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি যে উপকরণগুলো রয়েছে, এখানে উপকরণগুলো রয়েছে আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা একটু রিডিং পড়ে নিবা। ঠিক আছে, এমসিকিউতে চাইলে আসতে পারে, এই জন্য একটু করে দেখে নিবা। আমাদের মেইন যে জিনিসটা আসবে সিকিউতে, আমাদের মেইনলি যে সিকিউতে যে টপিকগুলো আসবে সেটার মধ্যে হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এই টপিকটা হচ্ছে কি আমাদের বলেন তো, এই টপিকটা হচ্ছে আমাদের সিকিউতে আসবে, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র। দেখেন এখানে আমরা অনেকগুলো ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র লিখছি, এই ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র আমাদের বহুপদী এমসিকিউতে কিন্তু আসতে পারে। তো প্রথমে দেখেন আমাদের দিছে গেমিং শিল্পে। ঠিক আছে, ইভেন হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু হচ্ছে কি রয়েছে, এই ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড কিন্তু গেমও রয়েছে। ওকে, তো সেইখানে হচ্ছে আমরা কি করতে পারি, ভার্চুয়ালি বিভিন্ন ধরনের গেম কিন্তু খেলতে পারি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপর দেখেন এখানে কি বলছে, শিল্প ও প্রশিক্ষণে। ঠিক আছে, শিল্প ও প্রশিক্ষণে জীবনে হচ্ছে আমাদের কি বলতে পারি, শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, ঠিক আছে, প্রকৌশল শিক্ষা, এর ব্যাপক ব্যবহার দেখা যায়। তাহলে এটা মিললে হচ্ছে শিল্প ও প্রশিক্ষণ, আমরা বলবো হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ বলি। ঠিক আছে, শিক্ষা ও প্রশিক্ষণে যেমন হচ্ছে এখানে বলা হয়েছে দেখেন, নিউক্লিয়ার রিয়েক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া আমরা সহজে অনুভব করতে পারি কার মাধ্যমে, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে দেখেন খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে আমরা কি করে থাকি, এর ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে ক্রায়োসার্জারি যখন আমরা পড়বো কিছুক্ষণ পরে, সেই ক্রায়োসার্জারির যে চিকিৎসা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, ট্রেনিংটা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কি করতে পারি, নিতে পারি আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে কি হবে, মানে লোকসান বা ক্ষতি কম এড়ানোর জন্য, সেই জন্য আমরা কি করে থাকি, এই ভার্চুয়াল রিয়েলিটিটা ইউজ করে থাকি। এখানে একদম ইন ডিটেইলসে দেওয়া আছে, আপনি যদি 2-3বার রিডিং করেন তাহলে আশা করি পারবেন। এবার সেই সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সামরিক বাহিনী যেমন হচ্ছে আমাদের ওই যে সৈন্যগুলো রয়েছে আর কি, সেই সৈন্যগুলোকে হচ্ছে আমরা একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করে দিতে পারি। ঠিক আছে, যুদ্ধ আসলে কিভাবে কি কি পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, কিভাবে দমন করতে হবে শত্রু বাহিনীকে, তো সেই জিনিসগুলো আমরা ইন ডিটেইলস একটা ফিল দিতে পারি কার মাধ্যমে, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপর স্থাপত্য ও নির্মাণ শিল্পে আগে থেকে এই মানে স্থাপনাটা কিভাবে তৈরি হবে, ঠিক আছে, বা ওইখানে যে কি কি ফল্ট আছে সেগুলো আমরা আগে থেকে কি করতে পারি বলেন তো, জানতে পারি আর কি। এই তো কি কি ফল থাকলে তা সহজে ধরা পড়ে এবং ইয়া করতে পারি। তারপর সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যেও, ব্যবসা বাণিজ্যের প্রভাব কিভাবে হয়, সেটা হচ্ছে আমাদের পণ্য উৎপাদন শুরুর পূর্বে তা ভার্চুয়ালি আমরা কি করতে পারি, রিয়েলিটির মাধ্যমে তার গুণাগুণ এবং মান পরীক্ষা করে আমরা তার জনসম্মুখে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। শিল্প কারখানায়ও এর প্রভাব রয়েছে। এবং আরেকটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফায়ার সিমুলেটর বা ড্রাইভিং নির্দেশনা। ঠিক আছে, আমাদের যে বিভিন্ন ধরনের দেখবেন ড্রাইভিং রিলেটেড, ঠিক আছে, সে ড্রাইভিং শিখতেছে কিন্তু কি করলো না, সে বাস্তবে গেল না, এরকম কিন্তু উদ্দীপক অনেক আছে ডিরেক্ট এই জিনিসটা। ঠিক আছে, এই ড্রাইভিং রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস আমরা কার মাধ্যমে করতে পারি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু করতে পারি। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা, ঠিক আছে, ট্রাফিকের যে ব্যবস্থাপনা আছে সড়ক ঘাটে, ঠিক আছে, এই সড়ক ঘাটে আমরা চলাচলকারী যানবাহন পরিচালনায় এখন ভার্চুয়াল রিয়েলিটির কি করতে পারি, আমরা ব্যবহারটা দেখতে পাচ্ছি। এছাড়াও হচ্ছে আমাদের মহাকাশ অভিযান, ঠিক আছে, মহাকাশ অভিযানের প্রতিটি পর্বে হচ্ছে নানা ধরনের ঝুঁকি, সেই ঝুঁকিগুলো কিভাবে কি করা যায়, মোকাবেলা করা যায়, তার প্রস্তুতির জন্য আমরা মেনলি কি করতে থাকি, এই ভার্চুয়াল রিয়েলিটিগুলো ব্যবহার করে থাকি। তাহলে এখানে প্রায় 8 থেকে 9টা আমি কি করছি ব্যবহার ক্ষেত্র আপনাদের বলছি, সেই ব্যবহার ক্ষেত্রগুলো একটু ভালো মতো কি করবেন মনে রাখবেন। এই ব্যবহার ক্ষেত্র যে প্রথমে যে কিওয়ার্ডগুলো আছে না, এই কিওয়ার্ডগুলো কিন্তু কোথায় আসতে পারে, সিকিউ উদ্দীপকের একদম কিওয়ার্ড থাকতে পারে। বলবে যে একজন ব্যক্তি কি করতেছে কৃত্রিম পরিবেশে, ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি ঘরে বসে কি শিখছে, গাড়ি চালানো শিখে ফেলছে, তাহলে এটা কোন প্রযুক্তির সাথে মিলে। তারপর বললো হচ্ছে একজন ডাক্তার কি করছে, ডাক্তার হচ্ছে কি করছে ঘরে বসেই, ঠিক আছে, সে কি করলো, চিকিৎসার জিনিস করলো, চিকিৎসা শিখে ফেলছে পদ্ধতি, তাহলে এটা কোন পদ্ধতি, উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সো এই কিওয়ার্ডগুলো জানতে হবে এবং সাথে সাথে আমি কিছু কি রাখছি, ব্যাখ্যা লিখে রাখছি বই থেকে, সেই বইগুলো থেকে এই জিনিসগুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, তারপরে জিনিসটা যদি আসি, ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব। এই ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি কি ইতিবাচক প্রভাব দেখেন, প্রথমে বলছে বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে কি করা, অনুভব করা। এখনো বাস্তবায়ন হয় নাই, বাট আপনি কি করতেছেন, অনুভব করতেছেন সেই জিনিসটা। ওই স্থাপত্য শিল্পে যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের আসে কি, শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করে তোলার জন্য এটা কি করা হয়, ব্যবহার করা হয়।
তারপর আমাদের দেখেন আর কি আছে, ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাপনা কি করছে সহজ সরল। ওই আগে থেকে আমি কি করব, যে সকল কাজগুলো করলে ঝুঁকি হইতে পারে সে সকল কাজ ওই আগে থেকে কি করব, রিমুভ করে ফেলবো, ঠিক আছে, এবং উৎপাদন ব্যবস্থা সহজ করব, এই হচ্ছে জিনিস। আর একটা হচ্ছে খরচ কমানো। এই যেমন ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের ফলে অনেক ক্ষেত্রে খরচ কমানো সম্ভব কিভাবে, বাস্তবায়নের পূর্বে যে আমরা মডেলটা তৈরি করতেছি সেই মডেল তৈরি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করে কি করতে পারি, ওই জিনিসটা নির্মাণ করতে পারি। তার ফলে আমাদের খরচ যেটা আছে সেই খরচটা কিভাবে কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা। এবার যদি অসুবিধার কথা বলি, ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধা কি, প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে কি বলেন তো, মনস্তত্ত্বহীনতা অথবা ডিহিউম্যানাইজেশন যে ইস্যুটি রয়েছে সেই ইস্যুটি কি হয় ভার্চুয়াল রিয়েলিটির একটা নেতিবাচক দিকের মধ্যে আমরা বলি, ঠিক আছে। যেমন হচ্ছে মানুষের অস্তিত্ব টিকে রাখতে কি করতে হবে বলেন তো, মানুষের অস্তিত্ব টিকে রাখতে গেলে অবশ্যই আমরা যাতে প্রযুক্তি দ্বারা পরিচালিত না হয় সেই দিকে কি করতে হবে, ফোকাস থাকতে হবে, ঠিক আছে। বাট এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমরা কি সারাদিন যদি কি করি, এই চোখের ভিতর চশমা পরে, ঠিক আছে, তারপর হচ্ছে গ্লাভ টপ পরে যদি আমরা সারাদিন যদি কি করি ভার্চুয়ালি থাকি, তাহলে কিন্তু আর এই জিনিসটা হবে না। ওকে, তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। 2 নাম্বারটা হচ্ছে কি কল্পনার রাজ্যে বিচরণ। ভাই আমরা তো এইখানে কি করতেছি, কল্পনাই করতেছি। সেই কল্পনা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না হচ্ছে আমার যে পরিবেশটা আছে, আমার পরিবেশে যে জিনিসগুলো আছে সেইগুলোর সাথে না ইয়া করে আমি চাচ্ছি না আমি এটার সাথে কথা বলবো, আমি ওখানের সাথে কথা বলবো, এরকম চাচ্ছি, ঠিক আছে। সো এই যে কল্পনা করতেছি, তাহলে কল্পনার রাজ্যে থাকা যাবে না। তারপর হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই যে চশমা পরতেছি, তারপর হচ্ছে কি এই তারপর হচ্ছে গ্লাভস টপ পরতেছি, ঠিক আছে। সো এইগুলো কি করতে পারে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে এই জিনিসটা বলছে। এবং হচ্ছে ডিজিটাল ডিভাইড তৈরি। ডিজিটাল ডিভাইড কিভাবে তৈরি করা হয়, যেমন এই ভার্চুয়ালিটি কিন্তু হচ্ছে কস্টলি, ঠিক আছে। সো এটা যে হচ্ছে যারা টাকা পয়সা আছে তারা দেখা যাচ্ছে কি করবে, এটা কেনার সামর্থ্য আছে, কিন্তু যাতে টাকা পয়সা কম তারা তো কিনতে পারতেছে না। তো এখানে একটা কি করছে, ডিজিটাল ডিভাইডও কিন্তু তৈরি করছে। সো এইগুলো হচ্ছে আমাদের নেতিবাচক দিক বা ক্ষতিকর যে দিকগুলো রয়েছে ভার্চুয়ালিটি সেটা। তাহলে আমরা মোটামুটি দেখলাম হচ্ছে ভার্চুয়ালিটি কাকে বলে, এখান থেকে দেখলাম। তারপর হচ্ছে ভার্চুয়ালিটি যে ইতিবাচক দিক রয়েছে এবং যে নেতিবাচক দিক রয়েছে এবং ব্যবহার ক্ষেত্র, এই কয়টা জিনিস আমাদের দেখলেই হয়ে যাবে। এবার চলেন আমরা কিছু এমসিকিউ সলভ করি। প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি একটা কাল্পনিক জগৎ, ইয়েস। তারপর হচ্ছে একটা কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রযুক্তিত, ইয়েস। একটি হাই কোয়ালিটি ভিডিও গেমস, আসলে এটা একটা ভিডিও গেমস না। তাহলে এটার আমাদের আনসার কি হবে, এটার আমাদের আনসার হবে প্রথমটা। তারপর যদি দেখি বুঝতে টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটা, টেলিপ্রেজেন্স জিনিসটা কি বলা হয়েছে, অনেক দূর থেকে কাজ পরিচালনা করার প্রক্রিয়াটাকে কি বলা হয়, টেলিপ্রেজেন্স বলা হয়। আর এই টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে কোনটা বলেন তো, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। এই এমসিকিউটা কিন্তু আপনাদের বইয়ে আছে, ঠিক আছে। আমরা অনেকেই দেখা গেছে হচ্ছে একদম মেইন যে বইটা, বোর্ড কর্তৃক যে বইটা আছে সেই বইয়ে কিন্তু এই দুটো এমসিকিউ আছে। আমার মনে হয়েছে যে এই দুটো এমসিকিউ আপনাদের এখানে কি করা উচিত, অ্যাড করা উচিত, কারণ এমসিকিউ গুলো কি আসে, বোর্ড পরীক্ষা আসে। এই এমসিকিউ কিন্তু বোর্ড 2023 সালে আসছে। ওকে, সো আপনারা অবশ্যই বোর্ডে থাকা যে সিকিউ এবং এমসিকিউ গুলো আছে সেগুলো একবার হইলেও কি করবেন, পড়ার চেষ্টা করবেন, কারণ ওখান থেকে আপনারা অনেক কিছু কমন পাবেন বা ওই টাইপের কোশ্চেনগুলো কিন্তু কমন পেতে পারেন। তারপর জিনিসটা যদি দেখি ভার্চুয়াল রিয়েলিটিতে এইচএমডি, ঠিক আছে, হেড মাউন্টেড যে ডিসপ্লেটা আছে সেটা বিশেষ ধরনের চশমা বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, অথবা হচ্ছে আমাদের স্যুট বলতে পারি আর কি, ঠিক আছে। তারপরে জিনিসটা যদি দেখি আমরা ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটা, ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাল্পনিক জগতে বিচরণ, ঠিক আছে। কাল্পনিক জগতে আমরা কি করে বিচরণ করে থাকি। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ কিরকম, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাই। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটা, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে আমাদের কোনটা, এই যে ভার্চুয়াল রিয়েলিটি আছে সেই ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র। এবার হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে জন ম্যাকার্থি এটা কি করেছিলেন বলেন তো, এই শব্দের সাথে আমাদের সর্বপ্রথম পরিচয় করে দেন। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার যে সক্ষমতার যে রূপদান করাকে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে কম্পিউটার এআই কাকে বলে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এখানে কিছু কথাবার্তা আছে এআই রিলেটেড, জাস্ট এখান থেকে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। এই এর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে এলআইএসপি, তারপর হচ্ছে আছে কি প্রোলগ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তারপর হচ্ছে সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে ম্যাথল্যাব, পাইথন, এই সকল প্রোগ্রামিং ভাষাগুলো আমরা কি করে থাকি, এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। তারপর এখানে মেশিন লার্নিং সম্পর্কে জাস্ট একটু কথাবার্তা বলছে, এগুলো একটু করে দেখে নেবেন। মাঝে মধ্যে আসতে পারে এমসিকিউ বা ইয়াতে এক্সপার্ট সিস্টেম কাকে বলা হয় সেই জিনিসটা একটু করে আমাদের সিকিউ করার জন্য আপনারা অবশ্যই কি করে নেবেন, দেখে নেবেন এই জিনিসটা। এবার আসি রোবোটিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রোবোটিক্স, রোবট বিজ্ঞান আর কি, ঠিক আছে। তাহলে রোবট হচ্ছে কি পূর্ণ প্রোগ্রামযোগ্য বহুমুখী কাজের উপযোগী ম্যানিপুলেটর, যা হরেক রকম কার্য কি করতে পারে সম্পাদন করার জন্য প্রোগ্রামকৃত গতিতে বিভিন্ন মালামাল বা সরঞ্জাম ইত্যাদি ডিজাইন করা হয় আর কি, ঠিক আছে। সো রোবোটিক্স কাকে বলে, রোবট কাকে বলে সেটা একটা দেখে নেবেন। ওকে, আর রোবোটিক্স কি, রোবট বিজ্ঞান সেটা হচ্ছে দেখবেন হচ্ছে আমাদের এমসিকিউ তে ডিরেক্ট চলে আসছে। এই রোবোটিক্স শব্দটা এসেছে স্লাভিক শব্দ, কোন শব্দ থেকে, স্লাভিক শব্দ থেকে, কি থেকে, রোবোটা থেকে। আর এটা কে ইয়া করছিলেন,
চেক লেখক, ঠিক আছে, চেক লেখক ক্যারল ক্যাপেল এই শব্দটা সর্বপ্রথম কি করেছেন আমাদের পরিচয় করে দিয়েছেন। সো এই হইতেছে আমাদের জিনিস। এবার যদি একটু করে বলি, রোবোটিক্সের হচ্ছে আমাদের একটা রোবটের মেইনলি হচ্ছে কি করে, রোবোটিক্সের 3টা নিয়ম আছে। এই হচ্ছে 3টা নিয়ম, এই 3টা নিয়মটা একটু ভালো মতো মনে রাখবেন। প্রথম নিয়মটা হচ্ছে কি, সে মানুষের ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, রোবট কখনোই মানুষের ক্ষতি করবে না। 2 নম্বর নিয়মটা কি, এই মানুষের ক্ষতি না করে তার কাজ হচ্ছে কি মানুষের কি করা, উপকার করা, বা মানুষের কি করবে, নির্দেশ মেনে চলবে, প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক না হয়ে। এবার রোবট নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রথম আর দ্বিতীয় যেই রুলটা আছে তার সাথে সাংঘর্ষিক না হয়, ততক্ষণ পর্যন্ত সে কি করবে, নিজের অস্তিত্বটা টিকে রাখবে। এই হইতেছে আমাদের জিনিস। ওকে, তারপর আমাদের এখানে দেখেন বিভিন্ন রোবট কিভাবে কাজ করে, রোবট কিভাবে কাজ করে থেকে আমাদের এমসিকিউ গুলো দরকার। যেমন প্রথমে রোবটের জন্য কি দরকার, একটা প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কি দরকার, প্রসেসর দরকার। ওকে, সো এখান থেকে একটু দেখবেন। তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম দরকার, এখানে তো অবশ্যই সেই রিচার্জেবল, চার্জ দিতে পারে, তো অবশ্যই এখানে একটা কি রয়েছে, ইয়ার হচ্ছে। আর এগুলো মেইনলি কি দিয়ে গঠিত হয়, লেড ব্যাটারি দিয়ে আমরা কি করে থাকি, এটা তৈরি করে থাকি। তারপর মেইন যে জিনিসটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর, ঠিক আছে, অ্যাকচুয়েটরটা কি, রোবটের হাত পা বা বিশেষ অঙ্গ তৈরি করার বা নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হচ্ছে কি অ্যাকচুয়েটর, ঠিক আছে। এই অ্যাকচুয়েটরটাকে কি বলা হয়, রোবটের হাত বা পায়ের পেশি হিসেবেও কি বলা হয়, বলা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়েটর কোথায় দেখতে পাই আমরা, এই রোবটেই আমরা অ্যাকচুয়েটরটা দেখতে পাই। এবার হচ্ছে অনুভূতি, আমরা অনেকগুলো রোবটে কি করা হচ্ছে, এই অনুভূতি জিনিসটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, যাতে সে সেন্স করতে পারে। এবং হচ্ছে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রোবট কাজের প্রয়োজনে কি করতে পারে, 360 ডিগ্রি কোণে কি করতে পারে, ঘুরতে পারে, ঠিক আছে। এই আমার মাথাটা সে দেখা যাবে একদম পুরো ঘুরাই একদম সে জিনিসে নিয়ে আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা তো পারি না। তারপর হচ্ছে আমাদের কি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, ঠিক আছে। সো সে নিজে কি করতে পারে, পরিবর্তন করতে পারবে, এই হচ্ছে কথাবার্তাগুলা। আর রোবটের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একবার জাস্ট রিডিং করে নিলে হবে। মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদের এইটা সিকিউর জন্য আমার যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সিকিউ। বলেন তো এটা রোবোটিক্সের গুরুত্ব বা প্রয়োগ কোথায় কোথায় আমরা ব্যবহার করতেছি বা তার গুরুত্বটা কি, সেই জিনিসগুলো হচ্ছে এটা। যেমন হচ্ছে শিল্প কারখানায় আমরা ইউজ করতেছি রোবট, 24 ঘন্টা আমাকে কি করতে, কাজ দিচ্ছে, কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তার কোনো তো আর কি নাই, বিশ্রামের দরকার হয় না, ঠিক আছে, জাস্ট চার্জ দিব, কাজ হয়ে যাবে, সে ফুললি কি করতে পারে, কাজ করতে পারে। তারপর হচ্ছে আমাদের দুঃসাধ্য যে কাজ, যেগুলো হচ্ছে মানুষের পক্ষে করা কঠিন, সেই কাজগুলো করতে পারে। তারপর হচ্ছে আমি তাকে চাইলে কি করতে পারি, কয়লার খনিতে, ঠিক আছে, কয়লার খনি তো অনেক নিচে থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খনি যেগুলো নিচে থাকে সেগুলো আমি তাদেরকে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে জটিল সার্জারি চিকিৎসা আমরা কি করতে পারি, করতে পারি। এছাড়া যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু আমরা কি করে থাকি, রোবট ব্যবহার করে থাকি। আমরা তো রোবট মুভি দেখছি, সেই রোবট মুভিতে দেখবা অনেক সুন্দর সুন্দর সে কিন্তু কাজ করছিল আর কি, ঠিক আছে। তো দেখো এখানে এই সকল জিনিসগুলো নিয়ে মেনলি কি করেছে, কথাবার্তা বলেছে। এই শিল্প কারখানায় আমরা ব্যবহার করতেছি, যুদ্ধক্ষেত্রে আমরা পাইলট না রেখে আমরা কি করতে পারি, এই রোবটগুলোকে ব্যবহার করতে পারি। তারপর আমরা মহাকাশেও কি করতে পারি, রোবটগুলোকে পাঠিয়ে দিতে পারি, যেমন এখানে দেওয়া আছে মহাকাশ গবেষণায় পাঠাতে পারি। তারপর হচ্ছে এই অতি সূক্ষ্ম কাজ করার জন্য আমরা কি করে থাকি, রোবট ব্যবহার করে থাকি। যেমন পিসিবির পূর্ণরূপে কি, প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা মনে রাখবো। চিকিৎসা ক্ষেত্রে এই সার্জারি কাজে আমরা রোবটকে ব্যবহার করতে পারি। এই কয়লার খনি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর সহ বিভিন্ন বিপজ্জনক কাজে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার নিরাপত্তা কাজেও আমরা ব্যবহার করতেছি। এছাড়া আমরা বর্তমানে কিন্তু কি বাসা বাড়িতেও কিন্তু কি করতেছি, আমাদের কাজ কারবার করার জন্য আমরা কি করতেছি, রোবটের ব্যবহার করে আছে আর কি। তো এগুলো হইতেছে রোবটের ব্যবহার, আমরা জানি কিন্তু সকল কিছু জানি, জাস্ট একটু রিডিং পড়ো ভালো মতো, তাহলে আশা করি মাথায় সেট হয়ে যাবে। তারপর হচ্ছে শিল্প কারখানাতে সে কি কি ব্যবহার করে, তো এই হইতেছে জিনিস, একটু করে দেখে নিব। এবার হচ্ছে কিছু জনপ্রিয় রোবটের নাম দেওয়া আছে, এগুলো এত বেশি দরকার হবে না, জাস্ট এটা একটু মনে রাখবা, ওটা মনে রাখবা। এটা রোবট সুপিয়াটা একটু করে দেখবা, আমাদের এমসিকিউতে রোবট সুপিয়া রিলেটেড কোশ্চেন আসতে পারে। সর্বপ্রথম এটাকে কে নাগরিকত্ব দিছিল, সেটা হচ্ছে সৌদি আরব, ঠিক আছে। কত সালে, 2017 সালে সৌদি আরব এটাকে কি করে, নাগরিকত্ব দেয় আর কি, ঠিক আছে। আর এটি হচ্ছে একদম প্রথম রোবট যে কি করে যে কোনো দেশের নাগরিকত্বটা লাভ করে। আর 2017 সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব মেলায় কি করেছিল, এই জিনিসটা আসছিল আর কি, ঠিক আছে। দেন এই জিনিসটা একটু করে মাথায় রাখবো, তাহলেই হবে, আর কিছু রাখতেছে না এখানে। এবার সে আমাদের কিছু এমসিকিউ, যে এমসিকিউ গুলো আসছে বিগত বছরে, যেমন এআই এর ব্যবহার ক্ষেত্র কোথায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কোথায় ব্যবহার করি, মেশিন লার্নিং এ অবশ্যই, রোবোটিক্সে অবশ্যই, তাহলে 1 ও 2 অর্থাৎ আমাদের এটা হচ্ছে জিনিস, ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং এ না। 2 নম্বর হচ্ছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে আমরা কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি, অবশ্যই ম্যাটল্যাব এবং হচ্ছে কি শাদলু। তারপর হচ্ছে সিএসএস ব্যবহার করি না, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা মেইনলি আমরা কোথায় ব্যবহার করছিলাম, ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করছিলাম। তাহলে আমাদের এখানে আনসার কোনটা, এখানে আনসারটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে সঠিক আনসার। এবার হচ্ছে রোবট গঠনে কয়টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে, 3টা বিশেষত্ব রয়েছে, ঠিক আছে। 3টে কি রয়েছে, বিশেষত্ব রয়েছে। এই 3টে বিশেষত্ব আমি এখানে লিখে রাখছি। একটা হচ্ছে কি করবে, যান্ত্রিক গঠন নির্দিষ্ট, সেটা কি হবে, কাজের উপর নির্ভর করে তাদের যান্ত্রিক গঠনগুলো কি হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে কি, যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ সরবরাহ অবশ্যই ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা কি হবে, নিয়ন্ত্রিত হবে। এই হচ্ছে 3টা জিনিস। তারপর সেই ইউএভি,
ঠিক আছে, আনএমড এরিয়াল ভেহিক্যাল, ইউএভির পূর্ণরূপ কি আনএমড এরিয়া ভেহিক্যাল। আর এইটার কাজ কি, এটার কাজটা হচ্ছে আমাদের ড্রোন তার অবস্থান থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত কি করতে পারে, স্বাধীনভাবে এখানে চলাফেরা করতে পারে। এটাই হচ্ছে আমাদের ইউএভির যে জিনিস সেটা। এবার আসি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কি, যন্ত্রের মাধ্যমে যখন প্রকাশ করতেছি তখন সেটার নাম হয়ে যাবে কি ভার্চুয়াল রিয়ালিটি। তারপরে জিনিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করি, আমরা রোবোটিক্সে কি করে থাকি, কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত বেশি ব্যবহার করে থাকি, এটা হচ্ছে জিনিস। তারপর হচ্ছে রোবোটিক্স কি, রোবট বিজ্ঞানটাই হচ্ছে কি আমাদের রোবোটিক্স, রোবট বিজ্ঞানটাকে কি বলে রোবোটিক্স। অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয়, অ্যাকচুয়েটরটা কিন্তু আমরা কোথায় ব্যবহার করে থাকি, রোবোটিক্সে অ্যাকচুয়েটরটা ব্যবহার করে থাকি। কোনটি রোবটের ব্যবহার, রোবটের ব্যবহার কোনটা, আমরা জানি জটিল সার্জারি চিকিৎসায় কিন্তু কি হয়, রোবোটিক্সটা ব্যবহার করে থাকি। তারপর জিনিসটা যদি দেখি মানুষের দুঃসাধ্য কাজের ব্যবহৃত প্রযুক্তি কোনটা, এটাও হচ্ছে আমাদের সেই আনসারটা আগের মতো রোবোটিক্সে হচ্ছে এই জিনিসটা। তারপর হচ্ছে কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই রোবোটিক্সটাই আমরা অ্যাকচুয়েটরটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। কাজের প্রয়োজনে রোবট নিজেকে কত ডিগ্রি কোণে ঘোরাতে পারে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে পারে ভাইয়া, ঘোরাতে পারে। তারপর জিনিস উদ্দীপকে কোন প্রযুক্তি ইনভেস্ট করছে, কি বলছে, সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের কথোপকথন হয়, সেটাকে সেটা হচ্ছে একটা রোবট। কত সালে ছিল, 2017 সালের ডিসেম্বর মাসে। ওকে, তারপর আসি উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে কি হচ্ছে, শিশুদের বুদ্ধির বিকাশ না, মানুষের কর্মস্পৃহা বাড়বে না, মানসিক মূল্যবোধ বাড়বে না, শিল্প কারখানার কি হবে, ব্যয়টা কমবে। ঠিক আছে, শিল্প কারখানার কি হবে, ব্যয় কমবে। এই হইতেছে জিনিস। সো মোটামুটি রোবোটিক্স থেকে যে সকল এমসিকিউ গুলো আসতে পারতো বা বিগত বছরগুলোতে এসেছে সেগুলো হচ্ছে আমরা কি করলাম দেখলাম। দেখো ক্লাসের স্লাইড যেগুলো ছিল সেই স্লাইডটা তুমি যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু দেখো ম্যাক্সিমাম এমসিকিউ তুমি কি করতে পারতেছো, সলভ করতে পারতেছো। ওকে, সো অবশ্যই স্লাইডটা পড়তে হবে, আর স্লাইডটা পড়ার পর কি করতে হবে, তোমার যে মেইন বই এনসিটিভি কর্তৃক যে পাঠ্য বইটা আছে সেটা অবশ্যই একবার রিডিং করবা এবং ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি আগে দেখে রাখবা, পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই সেই লাইনগুলো পড়বা। এবার সে হচ্ছে ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি কি সেটা হচ্ছে অবশ্যই আমাদের দেখতে হবে। তাহলে ক্রায়ো সার্জারি একটা চিকিৎসা পদ্ধতি যেখানে চিকিৎসাটা করা হবে কোথায়, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু কি করা হবে, ধ্বংস করা হবে। তাহলে এটা হচ্ছে কি অত্যাধিক শীতল তাপমাত্রায় করা হয়, রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি। ঠিক আছে, এই চিকিৎসা পদ্ধতিটা কি বলেন তো, রক্তপাতবিহীন। ঠিক আছে, রক্তপাতবিহীন চিকিৎসা। ঠিক আছে, রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি কোনটা, এই যে ভার্চুয়াল রিয়ালিটি আছে সেটা হচ্ছে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রোগাক্রান্ত টিস্যুটা, ঠিক আছে, বা কোষটা হচ্ছে কতটুকু ইয়া হয়েছে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ক্রায়োজেনিক এজেন্ট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, যেমন হচ্ছে তরল নাইট্রোজেন ইউজ করে থাকি, আর্গন, তরল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর কি। সো এই জিনিসগুলো আমরা মেইনলি কি করে থাকি, ইউজ করে থাকি। সো এইখানে এই সম্পর্কে জিনিসগুলো সম্পর্কে একটু করে বলছে। এবার আমাদের মেইন যে কোশ্চেনটা যেটা হচ্ছে আমাদের সিকিউতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ক্রায়োসার্জারি পদ্ধতি, কৌশল বা উপায় কিভাবে কি করতে হয়। তাহলে প্রথমে কি করতে হবে, সাপোজ হচ্ছে আমার মেইনলি ক্রায়োসার্জারিটা আমরা আঁচিলে ইউজ করে থাকি, তারপর হচ্ছে লিভার ক্যান্সার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমার এখানে একটা আঁচি রয়েছে, তাহলে সবার আগে কি করতে হবে, কম্পিউটার নিয়ন্ত্রিত যে সিস্টেম আছে সেখান থেকে আমাদের কি করতে হবে, আগে এই জায়গাটা কি করতে হবে, ফিক্সড করে দেখতে হবে। ঠিক আছে, তারপর ফিক্সড করার পর আমি হচ্ছে কি করলাম, জায়গাটা সিলেক্ট করলাম, সেই জায়গাটা সিলেক্ট করার পর কি করতে হবে, আমাদের হচ্ছে কায়োপাপ। কায়োপাপ কি, কায়োপাপ হচ্ছে একটা সূচালো একটা সূচের মতো আর কি। ঠিক আছে, একদম সূক্ষ্ম সূচের মতো একটা পাত্র যেখানে মাধ্যমে দিয়ে কি করবো, আমি তরল নাইট্রোজেন বা বিভিন্ন যে ক্রায়োজেনিক যে এজেন্ট গুলো আছে সেই এজেন্ট গুলো কি করবো, প্রবেশ করাবো। প্রবেশ করার ফলে দেখা যায় ওই অংশের তাপমাত্রাটা একদম ঋণাত্মক চলে আসে, অর্থাৎ -41 থেকে দেখা যায় হয়েছে কত, -165 হইতে পারে। ঠিক আছে, এইখানে আবার দেওয়া আছে 165। ঠিক আছে, তোমাদের বইতে যেটা আছে সেইটাই তোমরা কি করো, ইউজ করো। আমি এটা হচ্ছে আমার মুজিবুর রহমান স্যারের বই থেকে রেফারেন্স দিয়ে আমি লিখছি, আর তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের বোর্ড বইতে যেটা আছে সেই রেফারেন্সটা ফলো করে করিও আর কি। তো সেখানে কি বললাম, ওই সেই ক্রায়োজেনিক এজেন্টের তাপমাত্রা তখন কি হয়ে যায়, অনেক হ্রাস করে ফেলে, অত্যধিক শীতল তাপমাত্রা হয়ে যায়। সেই শীতল তাপমাত্রা দেখা যায় অক্সিজেন আর চলাচল করতে পারে না। তাহলে অক্সিজেন চলাচল না করতে পারলে ওই যে রোগাক্রান্ত টিস্যুটা আছে সেটা কি হতে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে, দেন ওটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। ওকে, তারপরে কি করা হয়, তাপমাত্রা আবার ফিক্স করতে হবে, স্বাভাবিক করতে হবে, সেজন্য আবার আরেকটা ক্রায়োজেনিক এজেন্ট দিয়ে আমরা কি করি, তাপমাত্রাটা ফিক্সড করে ফেলি। এভাবে মেইনলি কি করা হয়, ক্রায়োসার্জারি যেটা আছে সেই ক্রায়োসার্জারিটা কি করা হয়, কাজ করে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে ক্রায়োসার্জারি যে একদম সিম্পল যে কথাবার্তাগুলো ছিল সেটা বললাম, এটা এখানে লেখা আছে, তোমরা অবশ্যই একটু তাও নিজেরা একটু দেখবা। যেমন হচ্ছে ক্রায়োপাপ কি, ক্রায়োপাপ হচ্ছে একটা সূচের একটা প্রান্ত আর কি। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কি করবো, প্রবেশ করাবো, এই হইতেছে জিনিস। তারপর সেই ক্রায়োসার্জারি সেম ভাবে একটু বড় করে লিখছে এখানে। আর ব্যবহার কোথায়, আমরা এই বললাম তিল, আঁচিল, ত্বকের ছোট ছোট যে ক্যান্সার গুলো রয়েছে, ঠিক আছে, যকৃৎ ক্যান্সার, তারপর হচ্ছে বৃক্ক ক্যান্সার, তারপর হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গিবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করে থাকি বলেন তো, এই জিনিসগুলা ব্যবহার করে থাকি আর কি। ঠিক আছে, ডান। এবার আসি আমাদের এমসিকিউ।
এই ক্রায়োসার্জারির মধ্যে ওইটাই। আর ব্যবহার ক্ষেত্র কোথায়, এটা গেল। এবার উপকারী দিক বা নেতিবাচক দিকের কথা যদি বলি, উপকারী কি হইতে পারে ভাইয়া, ওই যেটা বললাম রক্তপাতবিহীন, ঠিক আছে। তারপরে যে এটার খুব সহজে কি হয়ে যায় বলেন তো, মানে সাইড এফেক্টটা কম। এছাড়া আমরা বলতে পারি হচ্ছে এই মানে সুস্থ হয়ে যায় দ্রুত আর কি, ঠিক আছে, সুস্থ দ্রুত হয়ে যায় এই ক্রায়োসার্জারির মাধ্যমে। কারণটা হচ্ছে কি দেখেন, রক্তপাত তো কোনো কিছু হইলো না, আপনি কোনো কিছু করলেন না, তারপরে দ্রুত সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাদের মেনলি কি বলেন তো সুবিধা। আর অসুবিধা কি হতে পারে, আবার হইতেও পারে, ঠিক আছে, সেই জিনিসটা। তারপর হচ্ছে সাপোজ হচ্ছে আপনি এই যেখানে দ্বার সেখান থেকে যদি একটু বাইরে দেন, তাহলে দেখা যাবে কি আপনার সুস্থ কোষগুলো কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে কি হতে পারে, অসুবিধা হতে পারে। ওকে, তারপর হচ্ছে আমরা এই কোশ্চেনটা যদি দেখি, কি বলছে, রায়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ করেন। দেখছেন, রোগী ছাড়াই সে কি করছে, সার্জারি প্রশিক্ষণ নিয়ে ফেলছে। বলছে রায়ানা প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি কোনটা, এটা উত্তরটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, রায়ানার এমবিবিএস, আচ্ছা, উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়নের জন্য কি প্রয়োজন, কম্পিউটার সিমুলেশন অবশ্যই দরকার, ত্রিমাত্রিক ইমেজ অবশ্যই দরকার, অ্যাকচুয়েটর না, অ্যাকচুয়েটর রোবটে আমরা ইউজ করে থাকি। তার আনসারটা হচ্ছে 1 ও 2। এটা আলটিমেটলি ভার্চুয়াল রিয়েলিটির কোশ্চেনটা, যদিও এখানে চলে আসছে। তারপর সেটা কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত, নাইট্রোজেন, তরল নাইট্রোজেন বা নাইট্রোজেন, এটা হচ্ছে কি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কোথায়, ক্রায়োসার্জারি ব্যবহৃত কোথায়, লিভার ক্যান্সার আমরা ক্রায়োসার্জারিটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো এই হইতেছে আর কি এমসিকিউ, ক্রায়োসার্জারি থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখলাম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, ঠিক আছে। বায়োমেট্রিক্স হচ্ছে কি এক ধরনের প্রযুক্তি, যার মাধ্যমে আমরা দেহের আচরণগত এবং গঠনগত আমরা কি করে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে কি করতে পারি, অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। মানুষকে কি করতে পারি, অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারি। কিভাবে, দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই কাজটা করতে পারি। এটাকে কি বলা হয়, বায়োমেট্রিক্স বলে, ঠিক আছে। তারপর আমাদের বায়োমেট্রিক্স এর কাজ, ব্যক্তি শনাক্তকরণ করবে, ব্যক্তি সদস্যতা নির্ধারণ করবে। শনাক্তকরণ কিভাবে করে সেটা তো আমরা বুঝতে পারতেছি। এবার আসি মেইন জিনিস, এখান থেকে মনে করেন একটা এমসিকিউ আসতেই পারে, ঠিক আছে। 23 সালেও একটা এমসিকিউ আসছে, সেটা হচ্ছে এটাকে মেনলি এই বায়োমেট্রিক্স এর যে প্রকারভেদ সেটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এগুলা। আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে দেখবেন তিনটা জিনিস তো আছে, ঠিক আছে। দেহের গঠন ও এত কি, প্রথম হচ্ছে আঙ্গুলের ছাপ বা টিকসই, তারপর আমরা বলতে পারি হচ্ছে ফিঙ্গার ভেইন বলতে পারি, ঠিক আছে, বা শিরা দিয়ে হতে পারে। তারপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি রয়েছে, তারপর আমাদের রয়েছে কি, তারপরে রয়েছে আমাদের ডিএনএ, তারপরে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি ফেস রিকগনিশন, এবং সর্বশেষে আইরিশ এবং রেটিনা স্ক্যান, ঠিক আছে। সো এইগুলো হইতেছে আমাদের কি দৈহিক বায়ত। আর আমাদের আচরণগতর মধ্যে কি হইতে পারে, আচরণগত হচ্ছে ভয়েস রিকগনিশন রয়েছে, সিগনেচার ভেরিফিকেশন রয়েছে, এবং কিস্ট্রোক কি রয়েছে, টাইপিং কিস্ট্রোক। এইগুলো হইতেছে আমাদের আচরণগতর উপর ভিত্তি করে বসে। এখান থেকে এমসিকিউ আসছে যে নিচের কোনটি শারীরবৃত্তীয় বা গঠনগতর উপর ভিত্তি করে, তার উদাহরণ কোনটা হইতে পারে। তো এগুলো একটু আমরা দেখে নিব। এবার আসি প্রথমে প্রত্যেকটার আমরা কি করবো, সুবিধা অসুবিধা দেখবো, কারণ এই সুবিধা অসুবিধা অনেক বেশি দরকার। প্রথম হচ্ছে আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে ফিঙ্গারপ্রিন্ট রিডার হচ্ছে বহুল ব্যবহৃত, ঠিক আছে, বহুল ব্যবহৃত একটা বায়োমেট্রিক ডিভাইস, ঠিক আছে, যেটা কি করে আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তার পূর্ব থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে কি করে ম্যাচ করে দেখে যে আসলে এটা ম্যাচ হয়েছে কিনা, হইলে তো হইলো, না হইলে নাই। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস। কোথায় আমরা ব্যবহার করে থাকি, এখানে দেওয়া আছে, আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। ইভেন দেখবেন হচ্ছে অনেকে দেখা যায় কলেজেও কিন্তু কি করেছে, ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম আছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করতে হবে, কলেজে এন্ট্রি করতে হবে, বেরোর সময় বের হতে হবে। এটা অফিসেও কিন্তু করা হয়েছে। সো এইগুলো হচ্ছে জিনিস। এবার এটার সুবিধাটা কি, এটা হচ্ছে অথেন্টিক। আমরা অনেক সূক্ষ্ম কি পাই বলেন তো, ফলাফলটা কিন্তু পাই আর কি, ঠিক আছে। এটা প্রথম হচ্ছে খরচটা কি কম, খরচটা হচ্ছে কম, শনাক্তকরণে খুবই কম সময় লাগে এবং সফলতার হার হচ্ছে কি প্রায় শতভাগ, সফলতার হার প্রায় শতভাগ। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে সাপোজ দেখবেন একটা কোশ্চেন রাখছি আমি, সেখানে বলছে হচ্ছে হাতের আঙ্গুল কেটে গেছে, তার ফলে সে কি করতে পারছে না, কাজ করতে পারছে না। এই যে আঙ্গুলটা কেটে গেল, ঠিক আছে, তার মানে কি তার ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে এখন সে ব্যান্ডেজ করছে, তখন তো বুঝবে না। তারপর হচ্ছে আমাদের যাদের হাত বেশি বেশি ঘামে তাদের কিন্তু একটা সমস্যা হইতে পারে, হাতে যদি ময়লা থাকে তখন একটা সমস্যা হইতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি বলতো সমস্যা। এছাড়া হচ্ছে ছোট বাচ্চাদের জন্য এই প্রযুক্তি উপযুক্ত নয়, কারণ হাতের ছাপটা কি হয়, খুব দ্রুতই বৃদ্ধিজনিত পরিবর্তন ঘটে। তো এই দুটো হচ্ছে মেইনলি অসুবিধা। এই তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি বলতো, আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন, সেটা মেইনলি কিসের উপর ভিত্তি করা হয়, শিরা উপশিরার অবস্থান, গঠন, অন্যান্য দিক নির্দেশনা প্যাটার্নের উপর ভিত্তি করে কি করা হয়, তাকে শনাক্ত করে হয় আর কি, ঠিক আছে। বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এটা ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে অনেক ভালো, ঠিক আছে। তো এটা জাস্ট খালি আপনি উপরে হাত মানে
স্পর্শ করতে হবে না, বাট স্পর্শ না করলে হয়। এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ পদ্ধতি তুলনামূলকভাবে বেশি নির্ভুল ও কি হয়ে থাকে, সূক্ষ্ম হয়ে থাকে। এই প্রযুক্তিতে আঙুলের স্ক্যানিং তল স্পর্শ করার প্রয়োজন হয় না, ঠিক আছে। ফলে রোগের কি হয় না, সংক্রমণ থাকে না। যেহেতু স্ক্যানিং তল আঙুল স্পর্শ করার প্রয়োজন হয় না, ফলে স্ক্যানিং তলে কোনো ছাপও পড়ে না, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এই শনাক্তকরণ পদ্ধতি আবহাওয়া বয়সের দ্বারাও কি হয় না, প্রভাবিত হয় না। তো এইখানে এই জিনিসটা হচ্ছে এগুলোতে বলছে আর কি। তারপর হচ্ছে ফেস রিকগনিশন আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেস রিকগনিশন। আমাদের অনেকের মোবাইলে কিন্তু কি দেওয়া আছে, ফেস রিকগনিশনটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের প্রথমে কি করে রাখছি, আগে আমরা ফেস দিয়ে সেট করে রাখছি, দেন হচ্ছে আমাদের সাথে কি করে আমরা প্রতিবার ফেস দিই, তখন সে আমাদের চেয়ারের সাথে মিলাই যে ঠিক আছে কিনা, ঠিক থাকলে তো ওকে, না থাকলে তো নাই, ঠিক আছে। তারপর আমাদের যদি সুবিধা অসুবিধার কথা বলি, সবার আগে অসুবিধা যদি বলি, তো প্রথমে দেখেন সবার আগে কি লাগতেছে, এই যে ফেসে তাকাবো তাহলে সবার একটা ক্যামেরা লাগতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে সাপোজ আরো কমে গেছে, সাপোজ অন্ধকার হয়ে গেছে, অনেক মোবাইলে দেখা যাবে তখন কি করে না, কাজ করে না, কারণ ছবি তুলছেন রাতে, দিনে, রাতে হবে না। তারপর হচ্ছে যারা হচ্ছে অত্যাধিক কি করছে, মেকআপ করছে বা একটু অন্যরকম সাজছে বা চুলের স্টাইল যখন অন্যরকম করে, তখন কিন্তু সে কি করতে পারে না, চিনতে পারে না। তাহলে এগুলো হচ্ছে কি ফেস রিকগনিশনের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। সো এগুলো বললাম। আর সুবিধাটা কি, সিস্টেমে ব্যবহার অনেক সহজযোগ্য আর সঠিক ফলাফল পাওয়া যায়, মোটামুটি সঠিক ফলাফলই পাওয়া যায়, বাট ওইগুলো হইতেছে সমস্যা, এইগুলো আমি তো বললাম। তারপর আসে আমাদের হ্যান্ড জিওমেট্রিক। আমরা ক্রিস ছবিটা আশা করি সকলে দেখছি, সে তার নিজের ভবিষ্যৎ দেখে আর কি, ঠিক আছে। সো সেই ক্রিস মুভির মেইনলি কি হয়, এই হ্যান্ড জিওমেট্রিটা কিন্তু ইউজ করা হয়েছিল আর কি। তো এই হ্যান্ড জিওমেট্রিতে মেইনলি কি করা হয়, হাতের আকৃতি ও জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে কি করা হয় বলেন তো, শনাক্ত করা হয়ে থাকে আর কি, ঠিক আছে। এটা সুবিধা অসুবিধা কি, এটা পদ্ধতিটা অনেক সহজ, ঠিক আছে। জাস্ট হাতটা আমরা একটা জায়গায় রাখবো, তাহলে মেনলি হয়ে যায় আর কি, ঠিক আছে। সিস্টেমে অল্প মেমরি দরকার, আর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তারপর হচ্ছে ইনস্টলেশন খরচও বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে জিনিস, ফিঙ্গারপ্রিন্ট অনেক বেশি ভালো হ্যান্ড জিওমেট্রির থেকে, এই দুটোর মধ্যে তুলনা আসছে, তো একটু করে বলে দিলাম। তারপর আসে আমাদের আইরিশ ও রেটিনা স্ক্যান। অনেক বেশি মানে কি বলবো, অথেন্টিক ইনফরমেশন দিবে হচ্ছে এই আইরিশ ও রেটিনা স্ক্যান, কিন্তু অনেক বেশি কস্টলি, ঠিক আছে। সো এই জন্য আমরা একটু ব্যবহার করি, অবশ্যই নিরাপত্তার দিক থেকে অনেক বেশি হাই, বাট খরচের দিকের কথা যখন বলবো তখন দেখা যাবে হচ্ছে কি আমাদের একটু খরচ বেশি হয়ে যায়। এই জন্য আমরা যদি বলেন যে কোনটা বেশি, তা আপনারা এভাবে বলতে পারেন, সেটা হচ্ছে নিরাপত্তার দিক থেকে কিন্তু এটা অনেক বেশি দামি, ফিঙ্গারপ্রিন্ট আর এটার মধ্যে যদি তুলনা করতে পারেন, নিরাপত্তার দিক থেকে এটা সবচেয়ে বেশি কি করতেছে, সফলতা দিচ্ছে। কিন্তু সমস্যা কোনটা, ওই সমস্যা হচ্ছে আমাদের এই খরচে দেখা যায় এটা একটু বেশি হয় আর কি, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি ভাই, এই যখন এই রেটিনা স্ক্যান যখন আমরা কি করতে হবে, এই চোখটাকে কি করতে হয়, একটা জায়গায় রাখতে হয়, ঠিক আছে, একটা জায়গায় কি করতে হয়, রাখতে হয়। ওই যখন আমরা রাখবো তখন দেখা যেতে পারে কি চোখের অনেকগুলো মাঝে মধ্যে প্রবলেমের সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে যারা চশমা পড়ছে তাদের জন্য কিন্তু কি করে, একটা প্রবলেমের সৃষ্টি করে। তো এইগুলো হচ্ছে মেনলি কি বলেন তো, এটা প্রবলেম, এটা হচ্ছে অসুবিধা, ঠিক আছে। যারা চশমা পরে এই লিখছে, যারা চশমা ব্যবহার করতেছে, ঠিক আছে, তাদের সমস্যা হইতে পারে। ক্যামেরার সামনে যেহেতু আমরা যাচ্ছি, আলোর পর্যাপ্ত শর্তের উপর নির্ভরশীল, চোখের ক্ষতিও এখানে হইতে পারে, ঠিক আছে। আর সুবিধা তো আছেই, ওই যেটা বললাম অনেক বেশি। দেখেন শনাক্তকরণ ফলাফলের সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকেও তুলনামূলকভাবে অনেক বেশি, আর কম সময়ের কি দরকার হয় বলতে, এটারও দরকার হয়। তো এই হইতেছে আমাদের জিনিস, মোটামুটি হচ্ছে আমাদের গেল। এবার হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কোথায়, যেমন রানা প্লাজা যখন ধস হয়েছে তখন আমরা মানুষ শনাক্ত করছি কার মাধ্যমে, এই ডিএনএর মাধ্যমে। তারপর হচ্ছে মানুষ যখন পুড়ে যায় তখন আমরা শনাক্ত করি কার মাধ্যমে, এই ডিএনএর মাধ্যমে আমরা কি করে থাকি, শনাক্ত করে থাকি আর কি, ঠিক আছে। তো এইখানে দেখেন আরো অনেকগুলো দিছে ডিএনএর কাজ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ণয়ে, তারপর হচ্ছে বিকৃত শবদেহ শনাক্তকরণে, ঠিক আছে, মানে চেনা যাচ্ছে না এরকম অনেক শনাক্তকরণ আমরা ইউজ করে থাকি। আর সুবিধা অসুবিধা তো আছেই, সুবিধা অসুবিধাগুলো একটু করে আমরা দেখে নিব। তাহলে এই এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো হইতেছে মেনলি হচ্ছে কি দৈহিক, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি ছিল, এগুলো ছিল হচ্ছে আমাদের কোনটা, এই জিনিসটা, এগুলো ছিল কি বলতো, আমাদের দৈহিক গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এবার আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি আচরণগত বৈশিষ্ট্য, আমাদের আচরণের উপর ভিত্তি করে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আমরা সবার আগে দেখবো। প্রথম হচ্ছে ভয়েস রিকগনিশন, ঠিক আছে। অনেক দেখা যায় ভয়েসের কথা যখন বলি না, ঠিক আছে, এই ভয়েস রিকগনিশনের মাধ্যমে মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়, বাট এইটাতে নির্ভুলতা মানে হচ্ছে সফলতার হারটা অনেক কম, ঠিক আছে। কারণটা কি ভাই, একটু অনেকগুলো অসুবিধার কথাই বলি। যেমন হচ্ছে আমাদের ভয়েসটা, আমার ভয়েস এখন আমি যেভাবে কথা বলতেছি, সাপোজ আমি এই ভয়েসটা কেউ রেকর্ড করলো, ঠিক আছে, আমার পাসওয়ার্ড যেটা বলি, বলে এই পাসওয়ার্ড আমি বললাম নাহিদ, নাহিদ লিখলে, নাহিদ শুনলে সাপোজ একটা দরজা ওপেন হয়ে গেল, কিন্তু এখন একজন কি করছে, এই নাহিদটা রেকর্ড করে দেন হচ্ছে কি করছে, ওখানে যাই শুনেছে, তো ওপেন করে দিবে, এটা হতে পারে। তারপর আমার সাপোজ যখন কি হবে, গলা ভেঙে যাবে, যেমন একটা ভিডিও করলাম যখন সংখ্যা পদ্ধতি, তখন কিন্তু আমার কি ছিল, গলা ভাঙা ছিল, তখন ভয়েস কিন্তু অনেক বাজে হয়েছে, ঠিক আছে। তো ওই যে বাজে ভয়েস তখন কিন্তু সে চিনতে পারবে না।
তো এইরকম কারণে কিন্তু কি হতে পারে, অনেক ঝামেলা হইতে পারে। আর এটা মেইনলি হচ্ছে ভয়েস রিকগনিশনের যে জিনিসটা, এগুলো একবার পড়ে নেবেন, ঠিক আছে। সহজে কম সহজে ইয়া করা যায়, গ্রহণযোগ্য আর সূক্ষ্মতা কম আর কি, ঠিক আছে। সূক্ষ্মতা কম, নির্ভুলভাবে অসুস্থজনিত কারণ মানে ঠান্ডা ঠান্ডা লাগলে কি হতে পারে এটা বললাম। তারপর হচ্ছে কম্পিউটার বা ভয়েস রেকর্ডার হতে পারে, ভয়েস নকল করা সহজ, তাই এই পদ্ধতিটা নিরাপদ নয়। তারপর হচ্ছে নেক্সট জিনিস, স্বাক্ষর, সই, দস্তখত, সিগনেচার ভেরিফিকেশন। এখনো কিন্তু ব্যাংকে কিন্তু এইটা আছে, সিগনেচার ভেরিফিকেশন আসছে কিন্তু, ঠিক আছে। আপনারা দেখবেন পরীক্ষার্থী কি দেয়, স্বাক্ষরে কিন্তু দেখবেন সিগনেচার দেন আর কি, ঠিক আছে। সো এইটা কিন্তু অনেক বেশি আমরা ইউজ করে থাকি, সো এগুলো একটু করে আমরা দেখবো। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স এর আরেকটা কোনটা আছে, এটার পরে হচ্ছে আমাদের আরেকটা ছিল সিগনেচার, আরেকটা হচ্ছে কি স্টোর টাইপিং আর কি, ঠিক আছে। টাইপিং কি স্টোর, এটা মেইনলি কিরকম, সাপোজ হচ্ছে আপনার একটা মানে হচ্ছে নাম লিখলেন, সেই নামটা প্রথমে এখন টাইপ করতে যতক্ষণ সময় লাগলো, ঠিক আছে, একটা দেখা যাবে একটা 4-5 বার টাইপ করার সময় দেখবেন হচ্ছে সেম ততক্ষণই কিন্তু লাগতেছে। ওকে, সো ওইটার উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে একটা কি করা হয়, একটা হচ্ছে মানে টাইপিং স্পিডের উপর ভিত্তি করে আপনাকে কি করতে পারে, শনাক্ত করতে পারে। তো এইগুলো এত বেশি কি নয় আমাদের জন্য, মানে ফ্রুটফুল বেশি নয়, সূক্ষ্মতা এত বেশি দেয় না, ঠিক আছে। বাট উপরেগুলা সবচেয়ে বেশি দিচ্ছিল আর কি, এই হইতেছে আমাদের জিনিস। আর রোবোটিক্স মেইনলি 3টা ধাপে কাজ করে, কি 3টা ধাপ কি, এইটাই হচ্ছে একটা এমসিকিউতে চলে আসছে। দেখেন এই প্রথম এমসিকিউটা চলে আসছে, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং। প্রথমে ক্যাপচার করবে, তারপরে কি করবে, এক্সট্রাকশন করবে, কম্পারিজন করবে, ম্যাচিং করবে। এটা কে করে থাকে, এটা মেইনলি বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা করে থাকি। ওকে, তারপরে কোশ্চেনটা আচরণগত বৈশিষ্ট্য বলছিলাম, এটা কিন্তু আসতে পারে আচরণগত বৈশিষ্ট্য, হাতে স্বাক্ষর অবশ্যই, কণ্ঠস্বর যাচাই অবশ্যই, ডিএনএ পর্যবেক্ষণ নয়। তারপরে আছে আমাদের মানুষকে ইউনিক হিসেবে শনাক্ত করে কে, মানুষকে ইউনিক হিসেবে শনাক্ত করেছে আমাদের বায়োমেট্রিক্সে, ইউনিক হিসেবে শনাক্ত করে। কোনটি প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে, আমাদের এই বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা এটা হয়ে থাকে। তারপর জিনিস, মোবাইল সিম করে আমরা কি ইউজ করে থাকি, মোবাইল সিম করে হচ্ছে আমাদের যে বায়োমেট্রিক্সটা আছে সেই বায়োমেট্রিক্সটা সহায়তা করে থাকে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে কে, সেম আনসার, বায়োমেট্রিক্সটা কি করে, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। তারপর কোশ্চেন, আর তো কোশ্চেন নাই, এবার আসি হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। আমার যে ডেটাগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ধরনের কি করে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে আর একটু জৈবিক ডেটার সমাহার মেনলি আমরা এখানে করে থাকি আর কি, ঠিক আছে। জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে তা উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার টুলস উন্নয়ন করে, এটাই হচ্ছে কি বলতো বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্স এর কিছু উদ্দেশ্য আমরা এখানে লিখে রাখছি, আর এখানে আমরা অবশ্যই কি করে থাকি, কিছু ভাষা ইউজ করে থাকি। এখানে কিছু ভাষার নাম আমরা কি করছি, লিখে রাখছি আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের এসকিউএল যেটা আছে, সেই এসকিউএলটা হচ্ছে আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে বেশি। এসকিউএল হচ্ছে কি, স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একটা ডেটাবেজের জন্য ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। তারপর আসে আমাদের বায়োমেট্রিক্স এর প্রয়োগ বা ব্যবহার ক্ষেত্র। ধরে রাখেন আপনাদের এখান থেকে একটা এমসিকিউ আসছে কোনো না কোনো বোর্ডে, ঠিক আছে। বায়োমেট্রিক্স এর প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় আমরা প্রয়োগ করে থাকি আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ডিএনএ ম্যাপিং, তারপর হচ্ছে জিন ফাইন্ডিং, জীবন সমাগম, তারপর হচ্ছে ড্রাগ নকশা বা ড্রাগ আবিষ্কারের ক্ষেত্রে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের প্রোটিনের গঠন বা প্রোটিনের যে মিথস্ক্রিয়াগুলো আছে সেগুলোর জন্য আমরা কি করে থাকি বলেন তো, এই যে বায়ো ইনফরমেটিক্সটা আছে সেই বায়ো ইনফরমেটিক্সটা ব্যবহার করে থাকি। তো বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে কি আছে, প্রথমে এমসিকিউ, প্রোটিনের সিকোয়েন্স তৈরি করে কে, এই আনসারটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, প্রোটিনের সিকোয়েন্স তৈরি করে। বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত কোনটা, ডিএনএ ম্যাপিং ইয়েস, জিন ফাইন্ডিং ইয়েস, মেশিন লার্নিং নয়, এআই মেশিন লার্নিং। তারপর হচ্ছে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য, জৈবিক ডেটার সমাহার, ঠিক আছে, জৈবিক ডেটার সমাহার। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটারের প্রয়োগই হলো কি, কম্পিউটার ব্যবহারের প্রয়োগই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপরে কোশ্চেন, জিন ফাইন্ডিং গবেষণায় কোনটা ইউজ করে থাকি আমরা, জিন ফাইন্ডিং গবেষণায় আমরা বায়ো ইনফরমেটিক্সটা ইউজ করে থাকি। এবার সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইখান থেকে এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেক কোশ্চেন আসতেছে, ঠিক আছে। জিনোমটা আমরা ইচ্ছামতো পরিবর্তন করে আমরা কি করতে পারি, আমাদের যেরকম দরকার সেরকম কিন্তু জিনিস তৈরি করতে পারি এটার মাধ্যমে। তো এখানে বলা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বা জেনেটিক মডিফিকেশন কাকে বলে, এই জিনিসটা একটু করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধার জিনিস সাজিয়ে নেওয়াকে কি বলা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশনও বলা হয়ে থাকে আর কি, ঠিক আছে। একটা কিভাবে পরিবর্তন করা হয় সেটা আমরা এখানে লিখছি, এটা মেইনলি বায়োলজিতেও কিন্তু আছে এই কোশ্চেনটার আনসার, এটা একটু অবশ্যই দেখবেন। আর এটা আমরা কোথায় প্রয়োগ করছি এটা একটু লেখা আছে, ক্ষতিকর দিকগুলো আছে, এটারও একটু ব্যবহারটা একটু করে দেখবেন, যদি বা এখানে স্লাইডটা সম্ভবত অ্যাড করা নাই। এটার ব্যবহার ক্ষেত্রটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু দেখবেন। আমরা এমসিকিউ এবং সিকিউ তো অনেকগুলো আছে ব্যবহার ক্ষেত্র, সেখানেও একটু দেখবো। যেমন উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়, এই উচ্চ শস্য উৎপাদনে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখানে দেখবেন ব্যবহার ক্ষেত্রগুলো চলে আসবে। তারপর যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র হচ্ছে চিকিৎসা, ঠিক আছে। এখানে নিকিশ হয়ে গেছে, এটা কি মিলি চিকিৎসা, যেমন হচ্ছে ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন তৈরিতে আমরা এটা ইউজ করে থাকি।
তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি কি জানি একটা নাম ছিল, আমার ঠিক মনে নাই, ইন্টারফেরন না কি একটা ছিল, সেটাও আমরা মেইনলি এখান থেকে তৈরি করে থাকি। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়, এটাও মেনলি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি হতে পারে, জীবের নতুন জিনোম আবিষ্কার হতে পারে, ইয়েস। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, ইয়েস। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায় না, কারণ ব্যক্তি শনাক্ত করে কে, বায়োমেট্রিক্সটা, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে আনসার। এবার আসি এই কোশ্চেনটা, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গিয়েছে। প্রশ্ন কি, উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটা? তাহলে অবশ্যই এটাতে কে সাহায্য করতেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এইটার ফলে কি হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, ইয়েস। তারপর হচ্ছে কি জীব বৈচিত্র্য প্রসারিত হবে, ইয়েস। ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে, হ্যাঁ দেশীয় প্রজাতি বিলুপ্ত হইতে পারে, কারণ আমি ওই ধানটা যখন ইউজ করব তখন দেশীয় প্রজাতিও বিলুপ্ত হইতে পারে। সকল হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্রগুলো কোথায়, জৈব প্রযুক্তি, ইয়েস। জীবাণু অস্ত্র, ইয়েস। মহাকাশ গবেষণা, না এটা মহাকাশ কোনো গবেষণা করবে না, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপর কোশ্চেন, বাবু একটি বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং শিখতেছে, ওকে, এবং তার বাবা একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফল চাষ করছেন। বুঝতে কি বাবুর ব্যবহৃত প্রযুক্তি, বাবু কি করছে, ঘরে বসে ড্রাইভিং। তাহলে ঘরে বসে ড্রাইভিং শিখে কে, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সম্ভব, তাহলে আনসারটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আর বাবুর প্রযুক্তিটার সীমাবদ্ধতা কি, দেশীয় প্রযুক্তি বলতে ইয়েস। ফলন কমে যাওয়া, না ফলন কমবে না, নতুন রোগ সৃষ্টি হতে পারে, হ্যাঁ নতুন রোগও কিন্তু কি হতে পারে, সৃষ্টি হইতে পারে। তাহলে 1 ও 3 হচ্ছে জিনিস। তাহলে আমাদের বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গেল, এবং সর্বশেষ টপিক সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, ঠিক আছে। ন্যানো আছে, ন্যানো মানে 9 আছে, তার মানে আপনি মনে রাখবেন হচ্ছে এটা 1 ন্যানোমিটার মানে হচ্ছে এখানে হচ্ছে tan ইনভার্স 9, যেটা হচ্ছে ইয়ে হয়ে গেছে tan ইনভার্স 9 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে কত, tan ইনভার্স 9, ন্যানো মানে 9 থাকবে আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো ন্যানো টেকনোলজি কাকে বলে, এটা তো অবশ্যই কথা দেখবেন। ন্যানো টেকনোলজি মেইনলি হচ্ছে দুইটা প্রযুক্তিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে বটম আপ আর একটা হচ্ছে কি বলেন তো, টপ ডাউন, ঠিক আছে। বটম আপ পদ্ধতিতে কি হয়, বটম আপ পদ্ধতিতে হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আকারের জিনিস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আমরা কি করি, বড় জিনিস তৈরি করি। এটা কোন পদ্ধতিতে, বটম আপ পদ্ধতিতে, বটম আপ পদ্ধতিতে। আর টপ ডাউন যে পদ্ধতিটা আছে সেটাতে কি করা হয়, বড় জিনিস ভেঙে ছোট ছোট নির্দিষ্ট আকারে দেওয়া হয়, ঠিক আছে। কোনো জিনিসকে ভেঙে যখন আমরা কি করব, একটা নির্দিষ্ট আকার দিব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি টপ ডাউন। আর এই ন্যানো টেকনোলজির জনক কাকে বলা হয়, রিচার্ড ফেমানকে আমরা কি বলে থাকি, ন্যানো টেকনোলজির জনক আছে সেটা আমরা বলে থাকি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাই পরীক্ষায় আমাদের আসে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজির ব্যবহার ক্ষেত্র কোথায় ব্যবহার করে থাকি। যেমন চিপসের প্যাকেট হচ্ছে প্যাকেজিং এর সময় আমরা কি করে থাকি, প্রলেপ দেওয়ার সময় মেইনলি আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমাদের দেখবেন টেবিল টেনিসের বলের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে কম্পিউটার যে হার্ডওয়্যার যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো তৈরিতে আমরা কি করে থাকি, এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। দেখেন এখানে দেওয়া আছে, প্রথম হচ্ছে রাসায়নিক শিল্প, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে কিন্তু অনেকবার এমসিকিউতে আছে। সানস্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন জিনিসের প্রলেপ দেওয়ার কাজে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, সিকিউ এমসিকিউ দুটোই আসে, ঠিক আছে। খাদ্য শিল্প, এই খাদ্য শিল্প হচ্ছে ওই প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। চিকিৎসা শিল্পে ব্যবহার করে থাকি, ইলেকট্রিক শিল্পে, জ্বালানি শিল্পে ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে কোনটা, খেলাধুলা ও ক্রীড়া সরঞ্জামটা অনেক বেশি দরকার, সেটা হচ্ছে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বা বাতাসে গলফ বলের কিসের জন্য, পজিশন ঠিক রাখার জন্য মেইনলি কি করা হয়, এইটা ইউজ করা হয়। কম্পিউটারের হার্ডওয়্যার তৈরিতে আমরা বুঝলাম ইউজ করে থাকি, রেফ্রিজারেটর ইউজ করে থাকি, ভারী শিল্পে ইউজ করে থাকি। সো এগুলো হইতেছে ন্যানো টেকনোলজি ব্যবহারের ইয়া। এখানে কিছু সুবিধা হচ্ছে আমরা এখানে কি করছি দিয়ে রাখছি, অসুবিধাও কিছু আমরা দিয়ে রাখছি। সো এগুলো একটু আমরা দেখে নিব। এবার আসি এমসিকিউতে, কি বলছে, টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়, আমরা জানি টপ ডাউন বা বটম আপ এটা কোথায় আমরা ইউজ করে থাকি, ন্যানো টেকনোলজিতে ইউজ করে থাকি। ন্যানো মানে কি বোঝায়, ন্যানো মানে বোঝায় tan ইনভার্স কত, 9, ন্যানো আছে তাই 9 হবে। তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু tan ইনভার্স 9। ন্যানো অবজেক্ট তৈরি করে কোথা থেকে, মলিকুলার কম্পোনেন্ট থেকে আমরা কি করে থাকি, তৈরি করে থাকি। খাদ্যজাত দ্রব্য মান ঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ রাখার প্রযুক্তিকে কি বলা হয়, সেটাকে আমরা বলে থাকি ন্যানো টেকনোলজি বলে থাকি। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়াকে কি বলা হয়, মেইনলি এটাকে আমরা ন্যানো টেকনোলজি বলে থাকি, টপ ডাউন বা বটম আপ। আর আণবিক পর্যায়ে ধাতুর পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটা, এটাও আনসার হচ্ছে কি ন্যানো টেকনোলজি। আর স্মার্টফোন তৈরির যন্ত্রাংশ ক্ষুদ্রাংশ তৈরিতে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করে থাকি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট কি বলা হয়, আমরা এটাকেও বলে থাকি হচ্ছে ন্যানো টেকনোলজি। দেন আমরা যদি কোশ্চেন দেখি, আর কোনো কোশ্চেন নাই, মোটামুটি যতগুলো টপিক ছিল সেই ততগুলো টপিক পড়াইলাম। দেন যে এমসিকিউ গুলো আসার মতো ছিল, বা দেখো আমরা স্লাইড থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ আনসার করতে পারতেছি। ওকে, তো স্লাইডটা অবশ্যই বলতেছি বারবার, স্লাইডটা ভালো মতো কি করবে, একটু করে পড়বা। ওকে, স্লাইডটা পড়লেই আশা করি হয়ে যাবে। এবার আমরা সিকিউ সলভিং, কিছু সিকিউ সলভ করব।
তো দেখো প্রথম যে সিকিউ গুলো রাখছে এগুলো হচ্ছে আমাদের বোর্ড বইয়ের সিকিউ। তো প্রথম কি বলছে, প্রিয়াঙ্কা তার ল্যাবরেটরির কক্ষে আঙ্গুলের চাপ দিয়ে কি করলো, প্রবেশ করলো, তার মানে ফিঙ্গারপ্রিন্ট। বলছে একই ল্যাবরেটরির অন্য কক্ষে প্রবেশ সময় সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল, অর্থাৎ আইরিশ বা রেটিনা স্ক্যান। তারপর হচ্ছে একদিন তিনি, ঠিক আছে, একদিন তিনি তার বন্ধু চিকিৎসার নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। ঠিক আছে, একদিন তার বন্ধু চিকিৎসকের নিকট, তিনি না বলে আমরা বলি হচ্ছে তার বন্ধু, একদিন সম্ভবত তার বন্ধু আর কি, একদিন তার বন্ধু চিকিৎসকের নিকট গালের আঁচড়ের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে ক্রায়ো সার্জারি। তারপর যে কিছুক্ষণ পরে তিনি আবার ল্যাবরেটরিতে ফিরে এসে কাজ শুরু করলেন। ওকে, কি বলা হচ্ছে, প্রিয়াঙ্কার চিকিৎসায় চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন? তাহলে প্রিয়াঙ্কার চিকিৎসায় দেখো -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে স্বল্প তাপমাত্রায়, শীতল তাপমাত্রায়, তাহলে মানে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের সেই ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি নিয়ে আপনাদের কি করতে হবে, কথাবার্তা বলতে হবে। দেন ক্রায়ো সার্জারি কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু বলে দেন আপনারা কি করবেন, এই লিখে দিবেন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, শেষ, আর কিছু লাগবে না। এবার সেই নেক্সট কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিগুলো মূলত একই। তাহলে একটা প্রযুক্তি কি হয়েছে, আঙ্গুলের ছাপ। ঠিক আছে, আঙ্গুলের ছাপ, যেটাকে আমরা কি বলে থাকি, একটা হচ্ছে আমাদের পাইলাম ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের যে ছাপ সেটাকে আমরা কি বললাম, এটাকে বললাম হচ্ছে আমাদের সেই ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, আর 2 নাম্বারটা কি, আঙ্গুলের ছাপ, যেটাকে আমরা বলতেছি ফিঙ্গারপ্রিন্ট। আর 2 নাম্বার হচ্ছে কি, সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল, তার মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে কি আমাদের আইরিশ ও রেটিনা স্ক্যান। তাহলে এই দুইটা দিয়ে মেইনলি কি করে থাকি আমরা, এই দুইটা হচ্ছে আমাদের কিসের উপকরণ, এইগুলো হইতেছে আমাদের সেই বায়োমেট্রিক্সের যে অংশ আছে সেই অংশের মধ্যে কি পড়ে। ঠিক আছে, আর এই বায়োমেট্রিক্স দ্বারা আমরা কি করি, অদ্বিতীয়ভাবে মানুষ শনাক্ত করে থাকি। ওকে, সো এই হচ্ছে জিনিস, তো মূলত এক, তো এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করে দিবেন, কাজ শেষ। তারপর আসি নেক্সট কোশ্চেন, গবেষক শিহাব শাহরিয়ার সকালে তার ল্যাবে প্রবেশ করতে গিয়ে আঙুল কেটে যাওয়ায় ব্যান্ডেজ করে রেখেছিলেন, ফলে তাকে বন্ধু সাফায়াত না আসা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে হলো। তিনি দরজা খুলতে পারেন নাই, তার হাতে ব্যান্ডেজ ছিল বলে, তার মানে এটা যে প্রযুক্তিটা ইউজ করতে হচ্ছে এখানে, তাহলে এটা কি ফিঙ্গারপ্রিন্ট। বলা হচ্ছে এতে বিরক্ত হয়ে তিনি ল্যাবের দরজা খোলার জন্য পাসওয়ার্ড যুক্ত প্রযুক্তি ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার জন্য। তাহলে বলছে ল্যাবে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যার ফলে সিয়াব দরজা খুলে থাকেন, যেহেতু কোন প্রযুক্তি, তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যেহেতু তিনি দরজা খুলতে পারলো না, যেহেতু তার হাতে ব্যান্ডেজ রয়েছে, তার মানে এটা কি হবে, এটার আনসারটা হবে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ফিঙ্গারপ্রিন্ট আমরা ইউজ করে থাকি। দেন যদি নেক্সট কোশ্চেনটা দেখি, কর্তৃপক্ষকে যে ব্যবস্থা দিয়েছিল, কি ব্যবস্থা দিয়েছিল, বলছে পাসওয়ার্ড যুক্ত প্রযুক্তি। ঠিক আছে, সেটা কি যৌক্তিক কিনা, আমার আনসারটা হচ্ছে যৌক্তিক নয়। কেন যৌক্তিক নয় ভাই, দেখেন ফিঙ্গারপ্রিন্ট যে পদ্ধতিটা আছে সেটাতে কিন্তু শতভাগ সঠিক ফলাফল আপনাকে দিবে, অনেক বেশি কি করবে, সিকিউরিটি সে কি করবে, প্রদান করবে। আর মানুষের ফিঙ্গারপ্রিন্ট তো আর কি হবে না বলেন তো, একজনের সাথে আরেকজনের কিন্তু ম্যাচ হবে না। ইভেন যমজ যে দুইটা বাচ্চা আছে তাদেরও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কি হয় না বলেন তো, ম্যাচ হয় না। তার মানে এখানে ফিঙ্গারপ্রিন্টটা অনেক বেশি হিয়া হইলো। পাসওয়ার্ডের কথা যদি বলি ভাই, পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই কি হতে পারে বলেন তো, আপনার পাসওয়ার্ড আমি পাই যেতেই পারি। ঠিক আছে, বা অনেকেই হচ্ছে কি পেয়ে যেতেই পারে কোনো কারণে, তাহলে দেখা যাবে কি আরেকজন কি হয়ে গেছে, অফিসে ঢুকে গেছে, তারপর পাসওয়ার্ডটা কি হতে পারে, এমন একটা কঠিন পাসওয়ার্ড দিলাম ভাই, নিজে পাসওয়ার্ড নিজে ভুলে গেছি। ঠিক আছে, আপনি দেখেন আপনি ফেসবুকে একটা পাসওয়ার্ড দিয়েছেন, একটা ইনস্টাগ্রামে একটা পাসওয়ার্ড দিয়েছেন, তারপর যে কি আর কি আছে, টেলিগ্রামও মাঝে মধ্যে চালাই আমরা, টেলিগ্রামে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এক এক জায়গায় এক এক, আচ্ছা টেলিগ্রামে তো পাসওয়ার্ড লাগে না, তো দেখা গেছে কি আরো বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড যেগুলোতে দেন আর কি। তারপর যে আপনাদের মোবাইলেই হচ্ছে একটা কি পাসওয়ার্ড রাখেন, আবার গ্যালারিতে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড রাখেন, অনেক পাসওয়ার্ড। ঠিক আছে, আবার হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য দেখা যায় অনেকে কি করে পাসওয়ার্ড দিয়ে রাখে। তো এতগুলো পাসওয়ার্ড অনেক সময় কি হতে পারে, ভুলে যেতে পারেন। তো এই জন্য পাসওয়ার্ডটা কি নয়, উপকারী নয়, বাট ওইটা তো আর এত কিছু লাগতেছে না। ঠিক আছে, ওইটা খুব দ্রুতই হচ্ছে, তো এটাই বেশি উপকারী। এই হচ্ছে জিনিস। এবার আসে আমাদের বোর্ড পরীক্ষা আসা কোশ্চেন, ওগুলো ছিল বোর্ড বইয়ে আসা কোশ্চেনগুলো। সো বোর্ড বইয়ে আমার ওই দুটো কোশ্চেন একটু বেশি ভালো লাগছে এবং মানে আমাদের সিলেবাসের সাথে মিলছে, এই জন্য আমি ওই দুটোই নিয়েছিলাম। তো এবার এটা বলছে নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য এবং আরেকটা কি বলছে, দুধে আমিষের পরিমাণ বাড়ানো। তাহলে এগুলো কার সাথে যাচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ক্ষেত্রের সাথে যাচ্ছে। ওকে, দৃশ্যকল্প একে এত চিহ্নিত স্থানে কি বসবে, এই যে দৃশ্যকল্প একে যেটা, সেটা হচ্ছে মেনলি কি বোঝাচ্ছে, এটা মেনলি বোঝাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এইখানে হচ্ছে আমরা কি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু কথাবার্তা বলবো, ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করব, আমাদের মতো করে লিখবো আর কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, কিভাবে কাজ করে, তারপর এগুলার যে ইয়াগুলো এটা লিখতে হবে। তারপরে কোশ্চেনটা যদি দেখি কি বলা হয়েছে, দৃশ্যকল্প 2 নিয়ে কথা বলতে হবে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে এসেছে।
প্রযুক্তি জগতের চতুর্থ শিল্প বিপ্লব। তার চতুর্থ শিল্প বিপ্লব নামে মেইনলি কোনটা, মেইনলি হচ্ছে এটা হচ্ছে রোবট। ঠিক আছে, রোবটকে আমরা নিরাপত্তার কাজে ব্যবহার করতেছি, গবেষণা করে ব্যবহার করতেছি, এছাড়া বিনোদনের জন্য কিন্তু কি করছি, রোবট নিয়ে আসতেছি। ঠিক আছে, চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলছে কি প্রযুক্তির যে ভূমিকা লিখো, তাহলে ভূমিকা মানে কি ভাইয়া, ভূমিকা মানে হচ্ছে আমরা এই রোবটের গুরুত্বটা নিয়ে কি করব, কথাবার্তা বলবো। আমরা রোবটের গুরুত্বের সাথে কি শিখছিলাম, একটু প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্র শিখছিলাম, কোথায় কোথায় আমরা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে কি রোবটের ভূমিকা। একদম স্লাইডে একটা সুন্দর একটা স্লাইড আমি লিখে রাখছিলাম, সেটাই লিখে দিলেই হয়ে যাবে ডিরেক্ট। তারপর আসি নেক্সট কোশ্চেন। ডক্টর জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে গিয়েছিলেন। ওকে, বিশেষ অবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে, দেখেন কি পরিবেশ, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে দেশে ফিরেছেন। এখন তার কাছে রোগী এলে কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে তিনি করে থাকেন। ওকে, উদ্দীপকে ডাক্তার প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি, দেখেন কম্পিউটার নিয়ন্ত্রণের পরিবেশে যেহেতু করছে, তার মানে এই যে জিনিসটা সেটা হচ্ছে কি ভিআর, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তিনি কি করছিলেন, তাকে প্রশিক্ষণটা দেওয়া হয়েছিল। সো এইটাই হচ্ছে কিওয়ার্ড, এই জন্য বলছিলাম কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে ডান। তারপরে বলছে উদ্দীপক উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান, তার মানে আমাদের চিকিৎসা পদ্ধতি কোনটা, চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। ঠিক আছে, চিকিৎসা পদ্ধতি কি, চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারিতে আইসিটি এর অবদানটা কি, সেটা কি করতে বলছে, আমাদের লিখতে বলছে আইসিটির অবদান। তো দেখেন ক্রায়োসার্জারি যখন অপারেশন হয়, সবার আগে আমি কি বলছিলাম, ওই আমার আঁচিলে যে ওই সাপোজ আমি আঁচিলের অপারেশন করছি বা রোগাক্রান্ত টিস্যুটা কই আছে সেটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই সিলেক্টটা করার সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের কি করি, কম্পিউটার সফটওয়্যার ইউজ করে থাকি। ঠিক আছে, ওই তো প্রথমে কি করলাম, জায়গাটা কি করলাম, সিলেক্ট করলাম। তারপরে কি করি বলছি, ওই সুচ আছে না, সুচটা দিয়ে কার পাত দিয়ে আমরা কি বলছিলাম, ওই আমাদের যে ক্রায়োজেনিক এজেন্ট গুলো রয়েছে সেগুলো কি করি, প্রবেশ করে দিই। ওই যে সুচটা যখন আমি প্রবেশ করাচ্ছি, সেই সুচের যে গতিপথগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করতে পারি, এই আইসিটির অবদান আমরা দেখতে পারি। ঠিক আছে, কিভাবে যাচ্ছে, তারপর হচ্ছে কতটুকু দিচ্ছি, তো সবকিছু কিন্তু আমরা আইসিটির অবদান দিতে পারি। এছাড়া আমাদের হচ্ছে দেখেন এই যে ডেটাগুলো তো কি করতে হবে, জমা রাখতে হবে। ঠিক আছে, এই যে মানে যারা ক্রায়োসার্জারির মাধ্যমে কি করলো, চিকিৎসা নিল, তাদের বিভিন্ন ধরনের ডেটাগুলো আমরা জমা রাখতেছি। তো জমা রাখার জন্য কিন্তু কি করতে হবে, আমাদের আইসিটির অবদান রাখতেছে। এছাড়া যে ক্রায়োসার্জারির যে চিকিৎসা পদ্ধতি, দেখেন এই যে শিখতে গেল, এই শেখার জন্য তিনি কি বাইরে গেল না, তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটিতেও কি আইসিটির অবদান আছে। তাহলে আমরা বলতে পারি প্রশিক্ষণ বলে সবকিছু ক্ষেত্রে কিন্তু কি রয়েছে, এই ভার্চুয়াল রিয়েলিটিটা মানে আইসিটি কিন্তু অবদানটা রয়েছে আর কি। ঠিক আছে, এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আপনাদের কাজ হচ্ছে কি করতে হবে, গুছিয়ে সুন্দর করে লিখতে হবে, আপনার গাইড থেকেই পড়ে নিলে হবে। তারপর আসি এবার মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন, বা তিনি দীর্ঘদিন যাবত মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফয়েদের কাছে গেলে শীতল তাপমাত্রায়, ভাই দেখেন কি তাপমাত্রায়, শীতল তাপমাত্রায়, রক্তপাত চাহারায়, এইগুলো কিওয়ার্ড। ঠিক আছে, আবার আঁচিল অপারেশন করতেন। ডক্টর ফয়েদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করতে বসে, তার মানে আপনি কি করবেন, ক্রায়ো সার্জারি বর্ণনা করবেন, ক্রায়ো সার্জারি কিভাবে আপনি কাজ করলেন সেটা বলবেন। ক্রায়োপাপ দিয়ে আপনি তাপমাত্রা ইয়া করলেন, অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলেন, ক্ষতিগ্রস্ত হইলো, যেন আবার তাপমাত্রা স্বাভাবিক করলেন, এই কথাগুলো বলে দিবেন, কাজ শেষ। তারপর কোশ্চেনটা, সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করে, বুঝলাম ইনসুলিন তৈরি করবে। তারপর আরেকটা ওষুধ ইন্টারফেরন নাকি, সেটা তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই যে তার যে প্রযুক্তিটা আছে, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আছে, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কিভাবে আমাদের এখানে কি করতেছে, সাহায্য করতেছে, সেই জিনিসটা কি করতে হবে, দেখতে হবে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা নিজেরা একটু করে দেখে নেবেন। তারপরে কোশ্চেনটা, ডক্টর ইফাত অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন। তার বন্ধু চেম্বারে প্রবেশের সময় প্রথমে কি করছে, দরজায় আঙ্গুল, তার প্রথমে যেহেতু দরজায় আঙ্গুল দিতে, তার মানে ফিঙ্গারপ্রিন্ট, আর দ্বিতীয়বার সম্পূর্ণ একটা হাত রাখছে, তার মানে কি হ্যান্ড জিওমেট্রি। ঠিক আছে, বলছে ডাক্তার ইফাতের চিকিৎসা পদ্ধতি অত্যাধিক শীতল তাপমাত্রা, অত্যাধিক যেহেতু শীতল তাপমাত্রা, তার মানে তার চিকিৎসা পদ্ধতি কোনটা, তার চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। এই জিনিসটাই বলতেছিলাম ভাই, অনেকগুলো বোর্ডে কিন্তু ক্রায়ো সার্জারি থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। তো আপনারা চাইলে বাট দেখে রাখবেন, চাইলে তো একটু স্কিপ করতে পারেন, বাট দেখে রাখা অবশ্যই উচিত। তারপর বলা হয়েছে কি, ডক্টর সাহেবের প্রবেশ পথে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি অধিক জনপ্রিয়। দুইটা প্রযুক্তি আমরা পাইলাম, একটা কি পাইলাম, একটা পাইলাম হইতেছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আরেকটা কি পাইলাম, আরেকটা পাইলাম হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি। ওকে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট এবং হ্যান্ড জিওমেট্রির মধ্যে কোনটা বেশি উপকারী, আনসারটা হচ্ছে এটা, ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আমরা কি করে থাকি, বেশি ব্যবহার করে থাকি হ্যান্ড জিওমেট্রির থেকে। ঠিক আছে, কারণ প্রায় শতভাগ ফলাফল সে আমাকে কি করবে, প্রায় শতভাগ মানে সঠিক ফলাফল দিবে, সহজে ফলাফল দিবে, যন্ত্রপাতি কষ্ট কম, বই ব্যবহৃত একটা পদ্ধতি। বাট এই হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে দেখা যায় যারা কায়িক পরিশ্রম করে, ঠিক আছে, তাদের এই যে হাতের যে ইয়াটা আছে সেটা মাঝে মধ্যে চেঞ্জ হইতে পারে। সো এই জিনিসটা এত বেশি মানে তার থেকে একটু কম
ঠিক আছে, সূক্ষ্মতা তার থেকে একটু কি হবে বলুন তো, কম। এই জিনিসগুলা, তারপর হচ্ছে কষ্ট অনেক বেশি, তো এই জিনিসগুলো আমরা লিখে দিব, তাহলে হয়ে যাবে। তারপর আসি, তারপর বলছে ডক্টর রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। রোগী ছাড়া, রোগী নাই, অপারেশনের লাভ করছে, তার মানে কি ভার্চুয়াল রিয়ালিটি। এবং তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন এই বলের অন্যান্য বলের তুলনায় স্থায়িত্ব বেশি। ওই টেনিস বল স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য আমরা কোন ইউজ করছিলাম, ন্যানো টেকনোলজি। তারপর উদ্দীপকে বল তৈরির প্রযুক্তি, এই বল তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করতে বসে, বল তৈরি করছে কি দিয়ে, ন্যানো টেকনোলজি দিয়ে। এই ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু কথাবার্তা বলবেন। টপ ডাউন, তারপর হচ্ছে কি টপ ডাউন, তারপর হচ্ছে কি বটম আপ, এই পদ্ধতি কয়েকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবেন, কাজ শেষ। তারপর জিনিসটা যদি দেখি, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কিভাবে ভূমিকা রাখে। এবার ভার্চুয়াল রিয়ালিটি দক্ষ জনবল তৈরিতে কিন্তু অনেকভাবে ভূমিকা রাখে, আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, আমাদের ওই যে ব্যবহার ক্ষেত্রে ছিল, সেই ব্যবহার ক্ষেত্রে কিন্তু কয়েকটা কি ছিল, দক্ষ জনবল তৈরিতে কিন্তু সে ভূমিকা রাখছিল। তো সেই জিনিসটা হচ্ছে আমরা কি করবো, দেখে নিব। তারপর জিনিসটা দেখি, ডক্টর ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায়, দেখেন ক্রায়োজেনিক এজেন্ট দিচ্ছে, নিম্ন তাপমাত্রা দিচ্ছে, বুঝতে পারছি ক্রায়ো সার্জারি। এছাড়া ওটিতে প্রবেশের সময় একটা ডিভাইসে কি করেন, আঙ্গুল স্পর্শ করান, তার মানে ফিঙ্গারপ্রিন্ট। আর পরবর্তী হচ্ছে কি, গবেষক কক্ষে প্রবেশ করার সময় কণ্ঠস্বর ব্যবহার করেন। তাহলে চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি কি, চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি নিয়ে কি করতে হবে ভাইয়া, ক্রায়ো সার্জারি নিয়ে কিছু কথাবার্তা আমাদের এখানে বলতে হবে। তারপর আসি আমাদের ক, ওটিতে প্রবেশ করার প্রযুক্তি ও গবেষকের প্রযুক্তির মধ্যে কোনটি বেশি উত্তম। ঠিক আছে, একটা হচ্ছে ওটিতে প্রবেশ করার জন্য, ওটিতে কি করছে, ওটিতে প্রবেশ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট। তাহলে ওটিতে কি করলো, ওটিতে হচ্ছে আমাদের সেই ফিঙ্গারপ্রিন্ট, অবশ্যই এটাই বেশি কি হবে, উত্তম হবে। আর কক্ষে প্রবেশ করার জন্য তিনি কি করছেন, কক্ষে প্রবেশ করার জন্য হচ্ছে কণ্ঠস্বর ব্যবহার করছেন, মানে ভয়েস রিকগনিশন। তাহলে এখানে হচ্ছে ভয়েস রিকগনিশন, আর এখানে হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট। তাহলে ভয়েস রিকগনিশনটা ওই আমরা আগে বলছিলাম, কল রেকর্ড নকল করা যায়, ভয়েস নকল করা যায়। তারপর হচ্ছে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে ঠান্ডা কুশি লাগলে আমাদের কি হতে পারে, সমস্যা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে সমস্যা। আর এখানে হচ্ছে কি, এত যে আমরা একদম বেশি পাবো সূক্ষ্মতা, মানে নির্ভুলতা যে একদম 100 তা না, এটার থেকে কম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের জিনিস। আমাদের মোটামুটি 132টা স্লাইড ছিল আজকের ক্লাসে, আমরা 132টা স্লাইড কিন্তু শেষ করলাম। চেষ্টা করছি ক্লাসের ডিউরেশনটা প্রায় 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা হবে আর কি। তো জানি না ঠিক, তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই এই পুরা প্রথম অধ্যায়টার সিকিউ বলেন, এমসিকিউ বলেন, বেসিক বলেন, যা বলেন না কেন, একদম সকল কিছু কি করা, গুছিয়ে দেওয়া। ঠিক আছে, আমি শুধুমাত্র 23 সালের কোশ্চেনগুলো রাখছি, বাকি কোশ্চেনগুলো আপনারা একটু করে দেখবেন। আর মেইন কথা হচ্ছে সবগুলো কোশ্চেন দেখা যাবে সেম প্যাটার্নেরই আসে, বাট আপনারা অবশ্যই একটু উদ্দীপকটা পড়বেন, উদ্দীপকটা পড়ে জাস্ট খালি কয়েকটা জিনিস দেখে নেবেন আর কি। ঠিক আছে, কিভাবে কোশ্চেনগুলো আনসার লিখতে হয়। ওকে, সো এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে, বেশি কিছু না। প্রথম অধ্যায় থেকে আনসার করা একদম ইজি জিনিস। ঠিক আছে, যারা একদিন আনসারটা পড়ে নাই তাদের জন্য এটা একদম বেস্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা পড়ে আপনি 12 থেকে 14 মার্কস একদম নিশ্চিত করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কি করছি, পড়ানোর চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে কি করবেন, কমেন্টে জানিয়ে দেবেন যে ক্লাসটা কেমন ছিল আর কি। আর অবশ্যই আপনার যে বন্ধু বান্ধব রয়েছে, এছাড়া আপনাদের যে জুনিয়ররা রয়েছে, তাদেরকে এই ক্লাসটি সম্পর্কে জানাতে ভুলবেন না। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।